কথা শোনা যাচ্ছে? সাউন্ড আর ছবি ঠিক আছে কিনা একটু বলো। আচ্ছা, ঠিক আছে। সবাই এখনো আসেনি, তাও অনেকে জয়েন করে গেছে, আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, স্টার্ট করে দাও। যার যা কোশ্চেন আছে তোমরা আগে কোশ্চেন বলো, সেই অনুসারে আমি রিপ্লাই দিচ্ছি, তারপরে যদি কোনো এক্সট্রা কিছু বলার থাকে লাস্টে বলছি। বলো, কার কি পড়া রিলেটেড হোক, গাইডেন্স রিলেটেড হোক, যা যে কোনো টপিক হোক, ঠিক আছে, যে কোনো টপিক যা থাকবে সেগুলো জিজ্ঞেস করতে পারো। ম্যাম বলছি ইউপিএসসি সিস্যাট এর জন্য কোন কোন বুক ফলো করব বা কি মেটেরিয়াল দেখবো? আচ্ছা, সিস্যাট এর জন্য দেখো 2022-এ যেহেতু তোমরা পড়ো, 22-এর ব্যাচের জন্য, তো 22-এ অন্তত এখন না, জানুয়ারি মাস থেকেই শুরু করবে। যাদের সিস্যাট এর প্রবলেম আছে, ঠিক আছে, ধরো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নও তাদের জন্য আগে একটু বলে দিচ্ছি। তাদেরকে বলবো ম্যাথ, রিজনিং, ইংলিশ তিনটেই ভালো করে প্র্যাকটিস করার জন্য, এবং বছরের শেষ 2 মাস বা 3টে মাসের জন্য রাখবে না, 6 মাস আগে থাকতেই করবে, যাতে প্রেশার কম থাকে, অল্প অল্প করে যাতে কভার আপ হয়। মাসের মানে বছরের শেষে যখন প্রিলিমসটা আসবে সেই সময় 2 মাসের জন্য যদি রেখে দাও, তখন কিন্তু খুব মানে প্রচন্ড চাপ বা প্রেশার একটা ফিল হবে, এবং যে প্রেশারটাতে কিন্তু তখন না জিএস পড়া হয়, না ঠিকঠাকভাবে সিস্যাট প্র্যাকটিস হয়, এবং যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো বছরের 3 মাসে বা শেষের 2 মাসে আমি করে নিতে পারবো, বাট আলটিমেটলি হয়নি। তখন জিএস পড়ার যে প্রেশারটা থাকে তাতে সিস্যাটটা নেগলেক্টেড হয়ে যায়। জানুয়ারি মাস থেকে ভাজিরামের ইয়েলো বুকলেট পাওয়া যায়, আমি নিজে পার্সোনালি সেগুলোই কিনেছি। ভাজিরামের 6টা ইয়েলো বুকলেট হয়, একটা হয় তোমার কনসেপ্ট বিল্ডিং, একটা হয় টেস্ট ওরিয়েন্টেড। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে আছে। দুটো তিনটে জিনিসের ওপর, মানে তিনটে টপিক, এবং তার সাথে হচ্ছে দুটো করে বুকলেট থাকে। যেমন দেখো, এটা হচ্ছে তোমার সিস্যাট এর কম্প্রিহেনশন কনসেপ্ট বিল্ডার, এটার উপর লেখা রয়েছে কনসেপ্ট বিল্ডার। আর একটা রয়েছে এরকমই, এটা যদিও কোয়ান্টিটিভটা এসছে আর কি, দুটো বার করলাম, এর মধ্যে কোয়ান্টিটিভটা এসছে, তো এটাও লেখা রয়েছে কোয়ান্টিটিভের টেস্ট। এরকম প্রত্যেকটা থাকে। একটা থাকে হচ্ছে কনসেপ্ট বিল্ডার, যেটা ফার্স্টে করতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, তারপরে টেস্টের যে জায়গাটা থাকে ওটা ইভ্যালুয়েট করার জায়গা, ওটা নিজেকে টেস্ট করতে হয়, ঠিক আছে, ইভ্যালুয়েট করতে হয়। এরকম তিনটে সাবজেক্টের টোটাল 6টা বুকলেট হয়। এই বুকলেটগুলো দিল্লির মার্কেট থেকে কেনাতে পারো, মোস্ট প্রবাবলি 750 টাকা মতো আমার পড়েছিল। আর কিনে আনলে বোধহয় একটু বেশি পড়বে, কারণ আমি দিল্লিতে থাকতেই কিনেছিলাম, তো আমার সেক্ষেত্রে একটু বেশি পড়েনি। ওখানে যে দামটা ছিল সেটাই নিয়েছিল, বাট কুরিয়ার সার্ভিস করলে একটু বেশি পড়বে, এটাই যা। আর হচ্ছে এর সাথে ভিশন আইএস এর মক টেস্ট। এটা হচ্ছে বেসিক যে জিনিসটা, যাদের খুব প্রবলেম আছে ম্যাথ, রিজনিং, ইংলিশে, তাদের জন্য বলছি। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হয়তো গ্র্যাজুয়েশনে বা উচ্চ মাধ্যমিকে সায়েন্সটা প্র্যাকটিসে ছিল, ম্যাথ, রিজনিং, ইংলিশে যথেষ্ট ভালো, তারা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার এবং মক টেস্ট। সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার করতে হবে। প্রিভিয়াস লাস্ট 5 বছরেরটা করবে, 2016 সালের বা 17 সাল থেকে 2021 সাল অব্দি করবে। করার পরে নাম্বারটা চেক করবে, কেমন নাম্বার আসছে সেটা দেখবে। যদি দেখছো 90, 100 এরকম এসে যাচ্ছে, তাহলে বুঝবে যে টেস্ট সিরিজ দিলেই হয়ে যাবে, 10টা টেস্ট সিরিজ দিলেই হয়ে যাবে। যদি দেখছো নাম্বার কম আসছে, তাহলে বুঝবে আমাকে একটু নিজেকে খাটতে হবে, যে যে এরিয়াগুলোতে কম নাম্বার আসছে সেই এরিয়াগুলোতে কিন্তু ভালো করে খেটে সেই নাম্বারটা তুলে নিতে হবে, যাতে সিস্যাটের জন্য আটকে না যায়। আমি বারবার এমফাসাইজ করছি, সিস্যাটের জন্য যেন কারোর জিএস না আটকায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটা কথা বলবো, ভালো করে প্রথমে প্রিভিয়াস ইয়ার করো, যদি নাম্বার খারাপ আসে তাহলে এই বুকলেটগুলো রেফার করো, যদি নাম্বার ভালো আসে শুধু মক টেস্ট দাও। এবার মক টেস্টের ক্ষেত্রে ভিশন আইএস এর মক টেস্ট হয়, একটা হয় বছরের শেষে, 5টা মক টেস্ট বার করে, 2000 টাকা মতো নেবে 5টা মক টেস্ট, উইথ এক্সপ্লানেশন থাকে। আর এরপরে একটা থাকে, সেটা হচ্ছে এই বছরই প্রথম বার করছে 2022-এর জন্য প্রথম, এর আগে ভিশন কোনোদিনও এতগুলো মক টেস্ট বার করেনি, বিকজ ভিশন নিজেও দেখতে পাচ্ছে লাস্ট বছরের থেকে এবছরের সিস্যাটের কোশ্চেন অনেক টাফ এসছে, সেই কারণেই বার করেছে। 31শে অক্টোবর 2021 থেকে স্টার্ট হচ্ছে ভিশন আইএস এরই একটা সিস্যাটের মক টেস্ট। সেখানে খুব সম্ভবত 20টা মক টেস্ট আছে। প্রথম 10টা হচ্ছে সেকশন ওয়াইজ, মানে আলাদা আলাদা করে রেশিও, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং, ইংলিশটা করাচ্ছে, এভাবে কতগুলো টেস্ট রয়েছে। আর লাস্টে বোধহয় 5টা বা 10টা রয়েছে ফুল লেন্থ টেস্ট, যেটাতে টোটালটা কমপ্লিট রয়েছে। তো ওইটাও চাইলে জয়েন করতে পারো। ওটার প্রাইস খুব সম্ভবত 7,000 টাকা রয়েছে, যতদূর মনে হচ্ছে, আমি দেখেছি লাস্ট যেদিনকে 7,000 টাকা রয়েছে। 31শে অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে, বাট এটার মানে এই নয় যে 31শে অক্টোবরেই ভর্তি হতে হবে, তুমি চাইলে জানুয়ারি মাসেও ভর্তি হতে পারো, এবং প্রথম থেকে যাবতীয় যা হয়েছে সেটা তুমি পেয়েও যাবে পেমেন্ট করলে। তো এই হচ্ছে টোটাল স্ট্র্যাটেজি, বা বলতে পারো টোটাল বুক লিস্ট, যেটা আমি অন্তত এই 2022-এর অ্যাটেম্পটের জন্য আমি নিজেও পার্সোনালি এগুলোই ফলো করব, বিকজ আমি নিজে প্রিভিয়াস ইয়ার করে দেখেছি। প্রিভিয়াস ইয়ারে আমার 90, 90, 92 এরকম নাম্বার এসছে, বাট অ্যাকচুয়াল এক্সামে গিয়ে সেটা 62, 63 হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি আর এবছর রিস্ক নিচ্ছি না, আমি এবছর ওই ইয়েলো বুকলেটগুলো প্রিপেয়ার করছি, তার সাথে হচ্ছে ভিশনের ওই যে 5টা 21-এ আমি জয়েন করেছিলাম সিস্যাটের মক টেস্ট, তো সেক্ষেত্রে আমি 2000 টাকা দিয়ে 21 সালে জয়েন করেছিলাম, আমি পরীক্ষা দেবো না তো এটা আগে থাকতে জানতাম না,
তো দ্যাটস ওয়াই আমি জয়েন করে রেখেছিলাম। ওই 5টা মক টেস্ট আমি দেবো, আর তার সাথে আমি 22-এর যে ফুল মক টেস্ট যেটা রয়েছে, 20টা মক টেস্টের চ্যাপ্টার ওয়াইজ হবে, ওটা আমি জানুয়ারি মাসে জয়েন করব। জেনারেলি স্টার্ট হয়ে গেছে 31 অক্টোবর থেকে হবে আর কি, বাট আমি ওটা জানুয়ারি মাসে জয়েন করব। তো এগুলোই করতে পারো। এটা যদি ঠিকঠাক ভাবে করো, 100-র ওপরে যদি নাম্বার আসে তাহলে খুব একটা চিন্তার বিষয় থাকে না। মিনিমাম 100 সবাই টার্গেট রেখো, যারা ইউপিএসসি দেবে সিস্যাটের জন্য অবশ্যই 100 টার্গেট করেই যাবে, বিকজ কম না টার্গেট করলে কিন্তু সিস্যাটের কোশ্চেন প্রত্যেক বছর চমক দিচ্ছে, যে প্রত্যেক বছর যাচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত ভাবে কঠিন কঠিন কোশ্চেন আসছে। তো সেক্ষেত্রে কিন্তু সবকিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থেকো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলো। ডাব্লিউবিসিএস এর ব্যাপারে একটু বলার ছিল, বলবো? অবশ্যই, কেন বলবে না, বলো। সেপ্টেম্বরে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তো সিলেবাস তো অনেক বড়, সামনে পরীক্ষায়। এবার তোমার ভিডিওগুলো দেখে বুঝতে পারছি, এবার যখন বই থেকে পড়ছি না, বইটাও তো অনেক লেন্দি। এবার বইটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে, তো মানে কম সময়ে কি করে সিলেবাসটা আর কি পড়তে পারবে? আচ্ছা দেখো, তোমাদের যে বইগুলো আমি পড়াই, তোমাদের যেভাবে ক্লাস দেওয়া হয় বা যেভাবে নোট দেওয়া হয়, পুরোটাই ডাব্লিউবিসিএস মেন্স ওরিয়েন্টেড এবং ইউপিএসসি প্রিলিমস ওরিয়েন্টেড। আমি কোনোদিনই ডাব্লিউবিসিএস প্রিলিমস ওরিয়েন্টেড এতটা স্ট্যান্ডার্ডটাকে নিচু করে পড়াই না, আমি বরাবর একটু বেশি টাফ করে স্ট্যান্ডার্ডটা হাই করে পড়াই। আর যে বইগুলো পড়াই সেগুলো সবকটা মেন্সের বই ডাব্লিউবিসিএস পয়েন্ট অফ ভিউ থেকে। এবার সামনে তোমার যে এক্সামটা রয়েছে সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স নয়। তো সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি যে ক্লাসগুলো আমার দেখছো দেখো, তার সাথে স্ট্যান্ডার্ড বইটা পড়ছো পড়ো, একবার রিডিং পড়ে নিচ্ছ ঠিক আছে, বাট প্রিলিমসের আগে স্ট্যান্ডার্ড বই ধরতে যেও না। প্রিলিমসের আগে যে প্রিন্টেড মেটেরিয়ালগুলো তোমাদের শর্ট নোট যেগুলো দেওয়া হয়, সেই শর্ট নোটগুলোই বারবার করে রিভাইজ করো। তবে হ্যাঁ, বইটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট, বইটাও মিনিমাম 2-3 বার পড়ে একটু বুঝে রাখতে হবে। আমি মুখস্থ করতে বলছি না, জাস্ট বুঝে রাখো যে হ্যাঁ দিদি যেটা ক্লাসে পড়িয়েছে সেটার সাথে বই আমি বুঝতে পারছি কিনা, মিল আছে কিনা। বাট প্রিলিমসের আগে স্ট্যান্ডার্ড বই অত পড়া সম্ভব হয় না বলেই এই শর্ট নোটগুলো বানানো, যাতে শর্ট নোটগুলো তোমরা পড়ে প্রিলিমসের আগে অল্প সময় রিভাইজ করতে পারো বেশিবার। তো সেক্ষেত্রে প্রিলিমসের আগে শুধুমাত্র শর্ট নোট পড়বে এবং ভীষণই সেটা সিলেক্টিভলি, বিকজ আমার যে নোটটা থাকে এনশিয়েন্ট মিডাইভেলের হয়তো 150টা মতো পেজ রয়েছে, এরপর আর্ট অ্যান্ড কালচারের 115-20টা মতো পেজ আছে, জিওগ্রাফির তোমাদের পলিটির এখনো ফুল নোট কমপ্লিট হয়নি, ক্লাস চলছে যেহেতু, সেহেতু যত অবধি ক্লাস হয়েছে সেটা মেলালেও প্রায় 200টা পেজের মতো নোট হবে। এতগুলো প্রিলিমসের জন্য লাগে না। যে মাসে প্রিলিমস হবে, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন যখন দিয়ে দেবে, ডেট যখন দিয়ে দেবে, সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক, প্রিলিমসের 1 মাস আগে আমি তোমাদের বলেই দেবো। প্রত্যেকটা ডাব্লিউবিসিএস এর যে ব্যাচ রয়েছে বা ইউপিএসসির ব্যাচেও আমি বলে দিই, যারা ডাব্লিউবিসিএস এক্সামটা দেবে প্রিলিমসের, তাদেরকেও বলে দেবো যে কোন কোন এরিয়াগুলো প্রিলিম স্পেসিফিক হবে, ঠিক আছে। শুধুমাত্র যেগুলো প্রিলিমসের জন্যই যে চ্যাপ্টারগুলো থাকে, যে চ্যাপ্টারগুলো শুধুমাত্র প্রিলিমসে পড়তে হয়, সেটা আমি বলে দেবো। আর এরপর তো তোমাদের যে মক টেস্টগুলো নেওয়া হবে, কালকে 30-31 তারিখেই দুটো ব্যাচেই তোমাদের মক টেস্ট রয়েছে, একটা ব্যাচে অ্যানশিয়েন্ট মিডাইভেল আর একটা ব্যাচে পলিটি। তো মক টেস্টের কোশ্চেন কিরকম হবে এখানে একটু বলে রাখি, 50টা কোশ্চেন থাকবে ইউপিএসসি প্রিলিম স্ট্যান্ডার্ডের, যেটা প্রচন্ড হাই হবে, দেখে কম নাম্বার আসবে, বাট কেন দিচ্ছি ওটা মেন্টালি প্রিপেয়ার করছি ডাব্লিউবিসিএস মেন্সের জন্য এবং ইউপিএসসি প্রিলিমসের জন্য। 50টা কোশ্চেন থাকবে, 50টা মোটামুটি সোজা কোশ্চেন থাকবে। সেই সোজা কোশ্চেনটার থেকে তুমি বুঝতে পারবে যে এই 50 ধরনের কোশ্চেন আসবে প্রিলিমস টাইপে, এই 50টা আসে মেন্স টাইপে। তো দুটোর জন্য প্রথম থেকে তুমি তৈরি থাকছো। বাট প্রিলিমসের আগে তোমাদের বলাই আছে, নতুন ব্যাচগুলোতে প্রিলিমসের আগে কিন্তু তোমাদের ফুল ফ্লেজেড 3টে করে ফুল মক টেস্ট হবে, যেখানে শুধুমাত্র প্রিলিমস ওরিয়েন্টেড কোশ্চেনই থাকবে 200 নাম্বারে, যেরকম প্রিলিমসের পরীক্ষায় যেরকম থাকে ডাব্লিউবিসিএস এ সেরকম। আর লাস্ট পরীক্ষার আগে কিন্তু সাজেশন দেওয়া হবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের আগেও, যে এই টপিক থেকে বেশি কোশ্চেন আসে বা এই জায়গাগুলো, এটা প্রত্যেকটা ব্যাচেই দেওয়া হয়ে থাকে। যে এক্সামটা হয় তার 1 মাস আগে বা বলতে পারো 2 সপ্তাহ আগে, যে জায়গাগুলো মেনলি রিভাইজ করতে হয় লাস্ট 1 মাসে আর কি, কোন কোন এরিয়া বাদ দিয়ে দেবে, কোন কোন এরিয়া মুখস্থ করতে হবে, সেটার উপরে আলাদা করে আমি ভিডিও ক্লাস তোমাদের ক্লাসের মধ্যেই বলে দিই, ঠিক আছে। বা ডাউট ক্লিয়ারিং সেশন যখন হয় তখনও বলে দিই। সুতরাং হেডেক নিও না, তুমি শুধু এই মুহূর্তে ক্লাসটা দেখো। আর বিগিনার হিসাবে এটা খুব ডিফিকাল্ট এইটুকু সময় বড় বড় স্ট্যান্ডার্ড বই পড়ে ফেলা। আর আমি আগেও বলেছি, তোমাদের যে সেপ্টেম্বরে যে ব্যাচটা স্টার্ট হয়েছে ওটা অনেকটা ফাস্ট হচ্ছে, মানে ক্লাস সপ্তাহে 4-5টা করে বেশি তোমরা ক্লাস পাচ্ছ। এবার 4-5টা ম্যাথের ক্লাস, 4-5টা আবার জিএস এর ক্লাস এতগুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট। এর মধ্যে অনেকে আছো যারা 23-24-এ পরীক্ষা দেবে, তাদের খুব একটা অসুবিধা হবে না, বাট যারা 22-এ দিচ্ছ তাদেরকে একটু বেশি পড়তে হবে, বেশি খাটতে হবে, এইটুকুই যা। কারণ 5-6 মাসের মধ্যে ফুল সিলেবাস কভার করা
চারটিখানি কথা নয়, যথেষ্ট টাফ, এটা আমি জানি, আর এইটুকু সময়ে হয়ও না। তো প্রিলিমসের আগে আমি বলে দেবো যে যারা একদম বিগিনার তাদের কোন কোন এরিয়ায় শুধু পড়তে হবে যাতে অন্তত 100 থেকে 120 নাম্বার বা 110 নাম্বার চলে আসে, সেটা আমি বলেই দেবো, ঠিক আছে? তো এখন হেডেক নিও না, জাস্ট প্রত্যেকটা ক্লাস দেখো, সেটা বুঝতে পারছো কিনা সেটা দেখো, এবং আমি প্রত্যেকটা লাইন বাই লাইনই ধরেই পড়াই যাতে তোমাদের অসুবিধা না হয়। বেঙ্গলি মিনিং প্রত্যেকটা বুঝিয়েই পড়াচ্ছি, তো তার সাথে সাথে দেখো যে নোটের সাথে মিল পাচ্ছ কিনা, কোথাও অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখো। কনসেপ্ট ক্লিয়ার হলেই হলো, এই মুহূর্তে মুখস্থ তোমার হবে না, এবং এটা খুব ন্যাচারাল। কোনো বিগিনারেরই প্রথম 2-3 বার পড়ে মুখস্থ হয় না। আমি 4 বছর ধরে পড়েও তারপরেও আমাকে জিজ্ঞেস করলে হঠাৎ করে আমি ভুলে যাব। বারবার চর্চায় থাকলে তবেই মনে থাকে, আবার না পড়তে পড়তে ভুলে যায়, ঠিক আছে? তো ওটা নিয়ে একদম হেডেক নিও না, বুঝতে পারছো কিনা এবং কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা এটার উপর এমফাসাইজ রাখো। বারবার রিডিং পড়ো, আমি একটা কথা বারবার সবাইকে বলি, একদিনে 10 বার পড়ো না, 10 দিনে একবার করে পড়ো, সেটা অনেক বেশি ভালো মনে থাকে। তুমি যদি একদিনে 10 বার একটা টপিক পড়ো আর 10 দিন বাদে আবার পড়তে যাও টপিকটা, তুমি ভুলে যাবেই। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি 10 দিন বাদে ওই সেম টপিকে একটা অ্যান্সার কোশ্চেন, তুমি পারবে না, এটা একদম গ্যারান্টেড। বাট তুমি প্রত্যেকদিন একবার করে ওই টপিকটা পড়ে রাখো, 11 দিনের মাথায় আমি তোমায় জিজ্ঞাসা করি, তুমি পারবে। এটা হিউম্যান ব্রেন বা হিউম্যান সায়েন্স এটাই বলে যে আমরা যদি এক জিনিস প্রত্যেকদিন চোখের সামনে দেখি, এটা আস্তে আস্তে ইন্টারনালাইজ হয়, মেমোরাইজ হয় না। আমি কোনোদিনও পার্সোনালি জীবনে কখনো মেমোরাইজ করিনি, আর আমি কোনো স্টুডেন্টকে মেমোরাইজ করার জন্য সাজেশন দেইও না। ইন্টারনালাইজ করো, জিনিসটাকে বোঝো, আত্মস্থ করো। আর সে আত্মস্থ তখনই হয় যখন প্রত্যেকদিন জিনিসটাকে আমরা দেখি। একদিনে 10 বার পড়ার থেকে যদি 10 দিন একবার করে রিডিং করি, 11 দিনের মাথায় বা 20 দিনের মাথায়ও যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি পারবে। এই যেটা আমি মুখে বললাম, এটা একবার ট্রাই করে দেখতে পারো, এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখো, তুমি নিজেই ফল বুঝতে পারবে। তারপর তুমি নিজেই প্রত্যেকদিন একবার করে রিডিং পড়বে, ঠিক আছে? তো এটা আপাতত করো, আশা করছি খুব একটা কোনো অসুবিধা হবে না। আর হেডেক নিও না, 22-এ প্রথমবার দিচ্ছ, তোমার যতটুকু ডেডিকেটেডলি দেওয়ার তুমি দেবে, তারপর ভালো করে মেন্সের আগে প্রিপারেশন অটোমেটিক্যালি হয়েই যাবে, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্সের মাঝখানে অনেকটা গ্যাপ থাকে, 4-5 মাসের মোটামুটি গ্যাপ থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অতটা হেডেক নিও না, আস্তে আস্তে দেখো যে বুঝতে পারছো কিনা, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, মুখস্থটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়ে যায়, ঠিক আছে? ভালোই লাগছে, ওগুলো বুঝতে পারছি। ক্লাস বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো ক্লাস বুঝতে? নোট করে করে পড়ি, রিভাইজ করি বারবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই, ওই পদ্ধতিটাই কন্টিনিউ করো। একটু সময় লাগে, বিগিনার তো, তো একটু সময় লাগবে, আস্তে আস্তে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা বলো, তারপর কার কি কোশ্চেন আছে? বলছি যে ডব্লিউবিসিএস এর ম্যাথস আর রিজনিং ওইগুলোর জন্য কি মানে ম্যাটেরিয়াল দেখবো? আচ্ছা, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখো, আমি একটা কথা একটু বলতে চাই তোমাদের এখানে, ইউপিএসসি সিস্যাট এর মেটেরিয়াল আর ডব্লিউবিসিএস এর ম্যাথ রিজনিং এর মেটেরিয়ালের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র স্ট্যান্ডার্ডের পার্থক্য হয়, ঠিক আছে? ইভেন সাবজেক্টেও তাই, সাবজেক্টেও কোনো পার্থক্য থাকে না, শুধু স্ট্যান্ডার্ডের পার্থক্য থাকে। একটাতে একটু তুলনামূলক সোজা কোশ্চেন হয়, বা যেটা একটু মানুষ পারে সহজে। ইউপিএসসি তে অনেক মানে ঘুরিয়ে পেঁচিয়ে সেই একটা এভাবে দেখাবে, একটা এইভাবে এসে ঘুরিয়ে নাক দেখাবে, আর কিছু না। কোশ্চেন হয়তো সেমই থাকে, বাট প্রচুর ঘুরিয়ে জটিল করে বলে ইউপিএসসি, যেটা হচ্ছে তোমার সেন্স অফ হিউমারকে কাজে লাগাবে। বাট ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ওই সেমই ম্যাথের চ্যাপ্টার থাকে, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, রেশিও, অ্যালজেব্রা, তারপর হচ্ছে আরো অনেক যে চ্যাপ্টারগুলো থাকে আর কি, তোমাদের ট্রিগোনোমেট্রি রয়েছে, ওটার নাম ভুলে যাচ্ছি আর কি, তোমাদের ওটাকে কি বলে, পরিমিতি, তারপর আরো জ্যামিতি ট্যামিতি যাবতীয় যা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার একদম সেম থাকে। ডাব্লিউবিসিএস এর সিলেবাসেও যা আছে ইউপিএসসি সিলেবাসেও তাই আছে, শুধুমাত্র ইউপিএসসি সিস্যাট এর কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু হাই হচ্ছে। বাট ডাব্লিউবিসিএস কেও তুমি পিছিয়ে রাখতে পারো না, কারণ ডাব্লিউবিসিএস মেন্সে আজকাল কোশ্চেন প্রচুর টাফ হচ্ছে। 2021 সালে মানে 20-র যে মেন্সটা হলো আর কি, এই মে মাসের দিকে, ওটার ম্যাথ রিজনিং এর যে পেপারটা ছিল, ওই পেপারটার কোশ্চেনটা একবার চেক করে দেখো, আমি একটা নটা সিঙ্গেল কোশ্চেন আমি পারছি না, মানে হাতে গুনে বোধহয় একটা দুটো কোশ্চেন আমি পারবো। আগে কি হতো, আগে আমি অন্তত 20-25টা মতো অঙ্ক ঠিকঠাক পারতাম, 20-25টা মতো ম্যাথ রিজনিং পারতাম, বাকি 80টা পারতাম না। এবার দেখতে পাচ্ছি আমি 2-3টে ঠিকঠাক ভাবে পাচ্ছি, আর বাকিগুলো কোথার থেকে দিয়েছে, এত ডিপ কোশ্চেন, এত লং কোশ্চেন, বুঝতেই পারছি না। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, প্র্যাকটিসটা সিস্যাট লেভেলেরই রাখো, ডাব্লিউবিসিএস মেন্স অটোমেটিক্যালি কভার হয়ে যাবে, বিকজ ডাব্লিউবিসিএস মেন্সের স্ট্যান্ডার্ড আর সিস্যাটের ম্যাথ রিজনিং এর স্ট্যান্ডার্ড সেম থাকে। শুধুমাত্র কি সিস্যাটে আমাদের কম নাম্বার পেতে হয় বলে আমরা অনেকটা নেগলেক্ট করি, যে আমরা জানি যে এখানে 67 পেলেই হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা একটু প্রেশারটা নিজেদেরকে কম দিই। আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমাদের মাথায় থাকে 200-তে আমাদের 170, 180, 190 যতটা সম্ভব আমরা নাম্বার তুলতে পারবো ততই ভালো র্যাঙ্ক হবে। তো সেই জন্য আমরা একটু বেশি পরিমাণে খাটি, এটুকুই যা। বাট স্ট্যান্ডার্ড বোথ আর সেম, এখন দিন দিন দুটোরই স্ট্যান্ডার্ড সেম হয়ে যাচ্ছে এবং যথেষ্ট টাফ।
তার জন্য RS আগরওয়াল ইজ নট সাফিসিয়েন্ট, আমি অন্তত এটা পার্সোনালি মনে করি। হয়তো কেউ কেউ বলতে পারো যে দিদি তুমি তো ম্যাথ পড়াওই না, তাহলে তুমি কি করে কথাটা বলছো? কথাটা বলছি এই কারণে প্রিভিয়াস ইয়ার আমি চেক করি, আমি পড়াই নিজে পড়ি না বা প্র্যাকটিস করি না এটা ঠিক কথা, বাট আমি প্রিভিয়াস ইয়ার চেক করি, সেইখান থেকেই কথাটা বলতে পারি। RS আগরওয়াল হচ্ছে বেসিক, যেটা তোমার প্রিলিমসের ফাউন্ডেশনটাকে তৈরি করে। বা RS আগরওয়াল না করে তুমি রাকেশ ইয়াদবে বা অ্যাডভান্স ম্যাথের বা SSC CGL টাইপ ম্যাথে তুমি ডিরেক্টলি যেতে পারবে না, এবং যাওয়া উচিতও নয়। বেসিক ফাউন্ডেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো RS আগরওয়াল তোমাকে টোটাল বেসিক ফাউন্ডেশনটা দেবে, বা বলতে পারো 30% ম্যাথের কোশ্চেন যেটা মেন্সে আসে, 30% ম্যাথের কোশ্চেন মেন্সে আসবে RS আগরওয়াল থেকে, বাট বাকি 70% কিন্তু অ্যাডভান্স ম্যাথ থেকেই আসে। তার জন্য রাকেশ ইয়াদব হোক বা হচ্ছে SSC CGL এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে বইগুলো হয় তোমার কিরণের পাবলিকেশনের, সেখান থেকে হোক, এছাড়া সিস্যাটের যে আমি বাজিরামের ইয়েলো বুকলেট বললাম সেখান থেকে হোক, বা টেস্ট সিরিজ থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পেলে, কারণ টেস্ট সিরিজের মধ্যে ওরা এক্সপ্লেনেশনও দেয়, সেখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ করলে, যেমন ভিশনের মক টেস্টার কথাই বললাম যে ওরা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো নিচ্ছে, তো সেই মক টেস্টে যে কোশ্চেনটা আসছে তার এক্সপ্লেনেশনও দেবে, এক্সপ্লেনেশনের সাথে ভিডিও থাকে, হ্যাঁ, ওদের যারা টাকা দিয়ে জয়েন করে তাদের ভিডিওটাও দেয়, তো সেখানে একজন টিচার বসে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে সেটা করলো, অ্যান্সারটাতে কিভাবে আসলো, সেখান থেকে দেখলে সিস্যাটটাকে নেগলেক্ট করো না। যারা WBCS মেন্স দেবে ভাবছো বা মেন্সটাকেও টার্গেট রাখছো, তাদের জন্য আমি অবশ্যই বলবো, কারণ WBCS এ আমি নিজে যেটা ভয় পাই, আমি ম্যাথ রিজনিং পেপারটাকেই ভয় পাই। আমার একদম দৃঢ় বিশ্বাস মনের মধ্যে এটা থাকে যে আমি যদি GS পেপারগুলোতে সবকটাতে পাসও করে যাই, বাট আমি ম্যাথ রিজনিংয়েই ফেল করে যাবো, এটা আমার ভেতর থেকে একটা গাট ফিলিংস আসে। কারণ আমার মনে হয় আমি যত চেষ্টাই করি আমি হয়তো অ্যাডভান্স ম্যাথগুলো করে উঠতে পারবো না, আমি হয়তো বেসিক RS আগরওয়ালটা আমি এর আগেও করেছি 2017-18 সালে, বা আর একটা বইও হয় তোমাদের এন্টায়রা কে কুন্দন, ওই বইটাও আমি করেছি 17 সালে, যে স্যারের কাছে পড়তাম সে করিয়েছিল। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এর বাইরে যে অ্যাডভান্স যে বইগুলো হয় সেগুলো একটু টিচারের থেকে করা বোধহয় বেটার হয়, বা অনলাইনে কোনো কোচিং থাকলো যারা সিস্যাট পড়ায় বা WBCS মেন্সের পড়ায়, তাদের থেকে করে নেওয়াটা বেটার, যারা পারছো না। আর যারা পারছো দেন এর থেকে ভালো হতেই পারে না। তো সেক্ষেত্রে বলবো যে বইগুলো ফলো করছো আর কি এই সিস্যাটের সাথে, তার সাথে সাথে কিছু অ্যাডভান্স বই অথবা RS আগরওয়াল যেটা একদম বেসিক বই সেগুলো ফলো করো, ম্যাথ রিজনিং আমার মনে হয় উঠে যাবে। RS আগরওয়ালের GSও হয় ম্যাথও হয়, ঠিক আছে, দুটো, সরি GS বলছি, GI যেটা আর কি রিজনিং যেটাকে বলে, তো রিজনিং এর বইও হয়, ভার্বাল নন ভার্বাল এরকম মোটা একটা বই হয়, বাট ওই বইটা আমি পার্সোনালি নিজে কখনো কিনিও নি করিও নি। আমি একটা প্র্যাকটিস সেট থেকে করতাম, সেটা খুব সম্ভবত রেড কালারের একটা বই ছিল, আরিহান্ত পাবলিকেশনের রেড কালারের বই ছিল, ওখান থেকে আমি বেশ কয়েকবার করেছি। এইগুলোই মেনলি আমি করে এসছি, ঠিক আছে। তো এগুলো আপাতত করো, আর এখন নয় জানুয়ারি মাস থেকে করো, জিএসটা অন্তত বেসিকটুকু কভার হয়ে গেলে তারপর একটু হালকা ফিল করবে। সবাই চেষ্টা করো ডিসেম্বরে, আমার যখন জিএসটা কমপ্লিট হবে তোমাদেরও যেন তার মধ্যে জিএসটা সাথে সাথে যায়। ক্লাস ডিউ রাখলে পরে প্রবলেম হয়ে যাবে, জানুয়ারি মাস থেকে তখন গিয়ে হ্যাপাজার্ড হয়ে যাবে, তখন গিয়ে তোমরা না অপশনাল না মেন্স না সিস্যাট এগুলো কিছুই করতে পারবে না। যারা 22-এ দিচ্ছ, 23-24-এ দিলে আলাদা ব্যাপার, বাট যারা 22-এ দিচ্ছ আমি তাদের কথাই বলছি, ঠিক আছে। তো এগুলো করো, আমার মনে হয় হয়ে যাবে। আচ্ছা বলো এরপর কার কি কোশ্চেন আছে। একটু শাশ্বতে একটু জোরে বলো, আমি না শুনতে পাচ্ছি না। আচ্ছা কাল যে এক্সামটা হবে সেটা সম্পর্কে একটু বলবো, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। দেখো তোমাদের দু ধরনের কোশ্চেন হয়, 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে 2 নাম্বার করে মার্কস থাকে, ঠিক আছে। জেনারেলি 2 নাম্বার দেওয়া উচিত নয়, প্রথম 50টা কোশ্চেনের জন্য 2 নাম্বার ঠিক আছে, বাট রেস্ট অফ দ্য 50টা কোশ্চেনের জন্য 1 নাম্বার ইজ মোর দ্যান এনাফ, সেক্ষেত্রে 150 নাম্বার হয়, বাট আমি পুরোটার জন্যই 2 নাম্বার করে দিয়ে 200 নাম্বারের এক্সামটা আমি নিয়ে থাকি। প্রথম 50টা কোশ্চেন পুরো ইউপিএসসি প্রিলিম স্ট্যান্ডার্ডেরই হয়ে থাকে, যাতে তোমরা WBCS মেন্স এবং ইউপিএসসি প্রিলিমস এর সম্পর্কে একটা আগে থাকতে রিহার্সালের মধ্যে থেকে যাও, যে হঠাৎ করে মক টেস্ট দিতে বসলে কোনো রেকগনাইজড ইনস্টিটিউটের হঠাৎ করে তুমি ঘাবড়ে গেলে এরকম কি কোশ্চেন আসছে, সেটা যাতে না হয়, বছরের শুরু থেকেই যাতে তোমরা একটু কঠিন কোশ্চেনের সাথে ডিল করতে হ্যাবিচুয়েট হয়ে যাও, সেই কারণে আমি এটা দিয়ে থাকি। প্রত্যেকটা ব্যাচেই তাই, WBCS বলো ইউপিএসসি বলো সব ব্যাচেই থাকে। প্রথম 50টা কোশ্চেন মতো টাফ থাকবে, পরের 50টা কোশ্চেন মতো সোজা থাকে। প্রথম 50টা WBCS মেন্স এবং ইউপিএসসি প্রিলিমস স্ট্যান্ডার্ডের, পরের 50টা কোশ্চেন WBCS প্রিলিম স্ট্যান্ডার্ডের থাকবে এমসিকিউ। তার সাথে হচ্ছে গুগলে সার্চ করবে ওএমআর শিট, 100টা কোশ্চেনের ওএমআর এমনি পিডিএফ আকারে পাওয়া যায়, ওএমআর দোকান থেকে খুব একটা কিনতে পাওয়া যায় না, পিডিএফ আকারে কিনে একটা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবে, সেটাকে 10-15টা করে জেরক্স করে রাখবে। তো সেখানে তোমরা কোশ্চেনটা পেলে 2 ঘন্টা টাইম দেওয়া হয়, আমি সময়টা অনেক বেশি দিই, 2 ঘন্টা লাগেও না, বাট স্টিল আমি 2 ঘন্টা দিই, কারণ যেহেতু বিগিনার প্রথম পরীক্ষা দিচ্ছ অল্প সময় দিলে একটু অসুবিধা হবে।
সেই সময় তোমরা সকালবেলা কোশ্চেনটা গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়, তোমরা তোমাদের সময় মতো, বাট হ্যাঁ এটা তোমরা নিজেরা অনেস্ট থাকবে যে না আমি আগে কোশ্চেনটা খুলবো না, যখন আমি একদম এক্সামের জন্য প্রিপেয়ার হব তখন আমি কোশ্চেনটা খুলবো। আদারওয়াইজ আরো অনেকে করে যারা প্রিন্ট করে নেয়, সেটাও করতে পারো, যদি মনে হয় ফোন থেকে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে তুমি দোকানে নিয়ে গিয়ে পিডিএফটা প্রিন্ট করিয়ে নিলে, করিয়ে ওএমআরটাও প্রিন্ট করে নিলে, নিয়ে তুমি ওখানে কোশ্চেনটাতে ওএমআরটা ফিল করলে, করে আমাকে পিডিএফ আকারে স্ক্যান করে, ছবি পাঠাবে না কেউ, ছবি পাঠালে অসুবিধা হয় কারণ ছবিতে আমরা আবার অনলাইনে ওগুলোকে চেক করতে পারি না, ইভ্যালুয়েট করতে পারি না, ইভ্যালুয়েট করতে গেলে পিডিএফ ফরম্যাট লাগে। তো ওখানে ডকুমেন্ট স্ক্যানার বলে যে পিডিএফ আকারে যে তোমার অ্যাপসটা রয়েছে ওখান থেকে পিডিএফ ফরম্যাটে পেজটা পিডিএফ করে পাঠিয়ে দেবে, আমি চেক করে 7-8 দিন মতো সময় লাগে, 7 দিনের মধ্যে সবার কপি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, মার্কস শুদ্ধ, কোথায় কি ভুল করেছো ঠিক করেছো, প্লাস তারপরে একটা ডাউট ক্লিয়ারিং সেশনও থাকে, যেদিনকে ধরো এক্সামের পর যে ডাউট ক্লিয়ারিংটা থাকে সেদিনকে যার যা কোশ্চেন থাকে যে দিদি এটার অ্যান্সারটা এটা কেন হলো, আমি এটা ভেবেছিলাম বাট এটা হলো কেন। জেনারেলি প্রথম 50টা কোশ্চেনেই এটা হয়ে থাকে, কারণ কি প্রথম 50টা কোশ্চেন ইউপিএসসি প্রিলিম স্ট্যান্ডার্ড থাকে, তো দ্যাটস ওয়াই কি হয় ওখানে অনেক স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন থাকে, 2-3টে স্টেটমেন্ট দিয়ে 1 2 3 4 নান অফ দেম এভাবে থাকে, তো তোমরা ভাবো একরকম অ্যান্সারটা বেরোয় আর একরকম, ডিরেক্ট কোশ্চেনে জেনারেলি এটা হয় না, তো সেক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে এটা কেন হলো, আমি এটা ভেবেছিলাম এটা কেন হলো না। তো এই রিলেটেড একটা গুগল মিটে আবার একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, সেদিনকে যাবতীয় যা কোশ্চেন থাকে পরীক্ষাটা রিলেটেড সেটাও জিজ্ঞাসা করা যায়। ঠিক আছে, এবং কোথা থেকে আমি কোশ্চেনটা দিয়েছি বা কিভাবে কি করতে হবে, কেন ভুল হচ্ছে, কার কত কোথায় কোন ভুল হচ্ছে, সেই ভুলটা কিভাবে রেকটিফাই করতে হবে সেগুলো নিয়েও আলোচনা করা হয়। এটা হচ্ছে ব্যাপার। আর কোশ্চেনের মেনলি কোথা থেকে সোর্স গুলো নেওয়া হয়, কোথা থেকে আমি কোশ্চেন গুলো মেনলি বানাই, কিছু কোশ্চেন থাকে ভিশনের মক টেস্ট থেকে, কিছু কোশ্চেন থাকে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার থেকে, কিছু কোশ্চেন থাকে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার থেকে, কিছু কোশ্চেন থাকে আমার নিজের মাথার থেকে বার করা, কিছু কোশ্চেন থাকে ডাব্লিউবিসিএস মেন্স ওরিয়েন্টেড, মেন্সের প্রিভিয়াস ইয়ার বলো মক টেস্ট বলো সেখান থেকে, তো সব জায়গা থেকে মেলানো মেশানো কোশ্চেন থাকে, সমস্ত স্ট্যান্ডার্ডেরই থাকে, খুব সোজা থাকে, মিডিয়াম থাকে, খুব টাফ থাকে, এরকম সবটা মিলিয়েই পরীক্ষাগুলোর কোশ্চেন থাকবে। ঠিক আছে, আচ্ছা বলো এরপর কার কি কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেন। ডাব্লিউবিসিএস এর জন্য আমি নিজে 2019 সালে পার্সোনালি ভিশন ডাব্লিউবিসিএস বলে একটি ইউটিউব চ্যানেল আছে, ভিশন ডাব্লিউবিসিএস এর আমার মনে আছে 2019 জানুয়ারি মাসের দিকে একটা মক টেস্ট বেরিয়েছিল, 1000 টাকায় 25টা না 20টা মতো মক টেস্ট দিয়েছিল ওরা, তো আমি নিজে পার্সোনালি ওটাই জয়েন করেছিলাম। আর যারা আমার ব্যাচে যারা পড়ে বা এর পরে যারা পড়েছে আমি প্রত্যেক ওই ইনস্টিটিউটের নামই বলেছি বা ইউটিউব ভিডিওতেও বলেছি বেশ কয়েকবার, কারণ আমি অন্য ইনস্টিটিউট জয়েন করিনি, সেক্ষেত্রে আমি কাউকে রেকমেন্ড করবো না অন্য কোথাও। আমি নিজে পার্সোনালি ভিশন ডাব্লিউবিসিএস থেকে একবার টেস্ট সিরিজ জয়েন করেছিলাম, তুমি চাইলে ওখান থেকেই করতে পারো, ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকে ইউটিউব চ্যানেলে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবে, ওরা পেমেন্ট ডিটেলস দিয়ে দেবে, পেমেন্ট হয়ে গেলে ওরা একটা তোমাকে পাসওয়ার্ড ইমেল আইডি দেবে একটা পোর্টাল অ্যাক্সেস করার জন্য, সেখান থেকে তুমি চাইলে অনলাইনে মক টেস্টগুলো দিতে পারবে, আর ওখান থেকে বোধহয় পিডিএফটাও ডাউনলোড করা যায়, পিডিএফটা তারপর তুমি প্রিন্ট আউট করে নেবে। আর প্রিলিমস মেন্স দুটোই যদি দিতে চাও তাহলে মোস্ট প্রবাবলি 3000 টাকা যতদূর মনে হয়, শুধু প্রিলিমস দিলে বোধহয় 1000 টাকা, আর প্রিলিমস মেন্স দুটো একসাথে যে টেস্ট সিরিজটা থাকে সেটা 1 বছর ধরে টানা চলে, তো সেগুলো যদি দিতে চাও তাহলে বোধহয় মোস্ট প্রবাবলি 3000 টাকা মতো পড়বে, এককালীন পেমেন্ট থাকে, এগুলো এরকমই হয়। ঠিক আছে, আমি নিজে পার্সোনালি এটাই দিয়েছি, এর বাইরে আমি সেভাবে কিছু মানে দেইও নি আর খুব একটা জানিও না অ্যাকচুয়ালি, কারণ আমি শুধু 2019 সালেই দিয়েছিলাম, আমি 20 সালেও কোনো টেস্ট সিরিজ দেইনি, আর 21 সালে তো আমি পরীক্ষাই দিইনি, তো প্রশ্নই আসছে না। আচ্ছা বলো নেক্সট কোশ্চেন। না বলছিলাম যে ওই যে মক টেস্ট গুলো নিচ্ছেন না, তো ওটা মানে আমি ঠিক করেছি যে সমস্ত সাবজেক্টের মক টেস্ট গুলো একবারে ডিসেম্বর থেকে দেবো, মানে যেহেতু ওই কোভিড এর পর যে অ্যাপেন্ডিক্স অপারেশন হলো, তো এখন চলছে 3 মাস যা হয়েছে, তো এতটা তো হচ্ছে না, এবার আমাকে অনেক রিভিশন দিতে হচ্ছে, মানে আমি ভীষণ ভুলে যাচ্ছি, তো প্রচুর রিভিশন দিতে হচ্ছে, তাই ঠিক করেছি যে ডিসেম্বর থেকে একবারে দেবো, তো মানে ওটা দিলে কি অসুবিধা হবে কিছু? না অসুবিধা কিছুই না, সেটা অসুবিধা কিছু না, বাট তুমি দেখো যেন প্রিলিমসের আগে ডাব্লিউবিসিএস প্রিলিমসের আগে যেন প্রত্যেকটা মক টেস্ট দেওয়া হয়ে যায়, সে ডিসেম্বর থেকে দিতেই পারো, তাহলে তুমি গ্যাপটা কম নেবে। ঠিক আছে, ধরো যদি মানে এখন একটা মক টেস্টের গ্যাপ থাকে 15 দিন বা 1 মাস, এরকম গ্যাপে গ্যাপে একটা করে মক টেস্ট থাকছে, তো সেক্ষেত্রে তোমার গ্যাপটা কম পড়ে যাবে, কারণ প্রিলিমসের ডেট যদি এগিয়ে আসে মোটামুটি ফেব্রুয়ারি মার্চে, তো তোমাকে 2 মাস বা 3 মাসের মধ্যে সবকটা মক টেস্ট কমপ্লিট করতে হচ্ছে, এইটুকুই যা, তুমি হয়তো 7 দিন বা 5 দিনের গ্যাপে গ্যাপে নেবে, সেটাও করতে পারো। সেক্ষেত্রে এটা একান্তই পার্সোনাল চয়েস, এক্ষেত্রে খুব একটা কোনো অসুবিধা নেই, যদি তুমি ম্যানেজ করে নিতে পারো খুব একটা অসুবিধা হবে না। আসলে রিভিশন গুলো মানে এখনো শেষ করে উঠতে পারিনি, এত মানে তাড়াহুড়োর পুজো পড়ে গেল, তারপর কালী পুজোর তাতে রিভিশনটা শেষ হয়নি, তো ওই জন্য চাইছি যে পুরো মানে একটু ভালো করে হ্যাঁ এটা একদিকে ঠিক, আরো একটা কথা বলবো প্রত্যেককে, কখনো এটা ভাববে না যে পুরো রিভিশন দিয়ে তারপর আমি মক টেস্ট দেবো, আমি নিজে এই ভুলটা করেছি 2019 সালের ইউপিএসসি অ্যাটেম্পটে,
আমি ভেবেছিলাম সারা বছর কোনো মক টেস্ট দেবো না, আমি পুরোটা পড়বো, কারণ আমি পড়া স্টার্ট করি 2018 সালের মে জুন মাস থেকে। তো স্বাভাবিকভাবে ভাবলাম এক বছর পুরো পড়ে নি, পড়ে তারপর বছরের শেষে প্রিলিমসের আগে মক টেস্ট দেবো। যখন বছরের শেষে প্রিলিমসের আগে 1-2 মাস আগে যখন মক টেস্ট দিতে শুরু করেছি, 3 মাস আগে থাকতে, তখন নাম্বার আসছে 200-তে 30, 35, 40, এবং যেটা প্রচন্ডভাবে আমাকে ডিমোটিভেট করে দিয়েছিল পড়াশোনার থেকে। তখন মনে হচ্ছিল যে আমি কিছুই পারি না, আমি কিচ্ছু জানি না, আমার কোনো ক্যাপাসিটি নেই। আমি বছরের 2 মাস আগে 3 মাস আগে আমি 30 পাচ্ছি, 40 পাচ্ছি, যেখানে এক একটা ছেলে মেয়ে 90-100 পাচ্ছে, এবং ওটা প্রচন্ডভাবে এফেক্ট করেছিল পড়াশোনায়। আমার মনের জোর বাড়ার থেকে উল্টে কমে গেছিল। তো সেক্ষেত্রে সারা বছর মক টেস্ট দিলে কি হয়, তুমি প্রথম দিকে নাম্বার কম পাও, খুব একটা গায়ে লাগে না, কম পেয়েছি, আমার কাছে সময় আছে সেটাকে রিকভার করার। প্রথমটাতে যদি কম নাম্বার পাও, অন্তত হাতের তোমার কাছে 6 মাস বা 8 মাস সময় রয়েছে, যে সময়টাতে তুমি ওই নাম্বারটাকে রিকভার করে নিতে পারবে, বা তুমি তোমার ভুলটা বুঝতে পারবে যে আমি এই জায়গাটায় পার্টিকুলারলি ভুল করেছি, আমাকে এই চ্যাপ্টারটা বেশিবার রিভিশন করতে হবে। মক টেস্ট দিলে আমরা বুঝতে পারি কি, যে আমার এই চ্যাপ্টারটাতে বেশি কোশ্চেন ভুল হয়েছে, দ্যাট মিনস আমি এই চ্যাপ্টারটা বেশি রিভিশন করব। বাট বছরের শেষে গিয়ে যখন আমি প্রচুর মক টেস্ট দিই এবং দেখি যে আমার ভুলের সংখ্যা অনেক এবং রিভিশনের চ্যাপ্টারের সংখ্যাও অনেক, তখন 2 মাসে আমার পক্ষে ওই কটা অতগুলো চ্যাপ্টার ওইটুকু সময় রিভিশন করা সম্ভব হয় না। তো এই একটা প্রবলেমও কিন্তু হয়, দুটো কনসিকুয়েন্সই হতে পারে, আমি একটু বলে রাখলাম এই কারণেই। কারণ এমনটা যেন না হয় বছরের শেষে মক টেস্ট দিতে গিয়ে দেখছো নাম্বার কম আসছে এবং ডিমোটিভেট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার 22-এ হবে না, আমি পারবো না, সেটা যেন না হয়। আগে থাকতে পরীক্ষা দিতে থাকলে কি হয়, দিচ্ছি, খারাপ নাম্বার আসছে, দিদির থেকে জানছি যে দিদি কি ভুল হচ্ছে না হচ্ছে, আমি আবার সেটা রেকটিফাই করে নিচ্ছি, চেষ্টা করে নিচ্ছি অন্তত রেকটিফাই করার। সেক্ষেত্রে আমি 2019 সালে এই ভুলটা করার পরে আমি 19-এর জুলাই মাসেই, যখন 2020-র মক টেস্ট ভিশনে স্টার্ট হয়েছিল, আমি সেই সময়ই একবারে 16,000 টাকা দিয়ে আমি জয়েন করে যাই। টাকাটা আমার গেছিল ঠিকই, 20-তে আমি পাস করিনি ঠিকই, বাট আমার জিএসটা রেডি হয়ে গেছিল। ওদের 15 দিন 20 দিনের মাথায় মাথায় করে একটা মক টেস্ট থাকতো, প্রথমে পলিটি, সেকেন্ডে পলিটি, তারপর আবার জিওগ্রাফি, আবার জিওগ্রাফি, হিস্ট্রি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে সাবজেক্টগুলো আবার রিভিশন হতো। তো ওটা করলে কি হতো, ওদের মক টেস্টের শিডিউলের সাথে সাথে আমি ওটা পড়ছিলাম। প্রথমে কম নাম্বার পাচ্ছি, খারাপ নাম্বার পাচ্ছি, বাট আবার যখন সেকেন্ড টাইম রিভিশন মক টেস্ট হচ্ছে তখন নাম্বারটা আরেকটু বাড়ছে। থার্ড টাইম যখন রিভিশন মক টেস্ট হচ্ছে আবার নাম্বার বাড়ছে, লাস্টে ফুল মক টেস্টের সময় আরেকটু বাড়ছে। তো জেনারেলি এটাই হয়ে থাকে যে নাম্বারটা আস্তে আস্তে গ্রো করে, একবারে হয় না প্রথমে 30 পাবে, 40 পাবে, তারপর 50 পাবে। শুধু এটা দেখবে যে প্রথমবার যেটা পাচ্ছ তার থেকে যখন সেকেন্ড টাইম সেম সাবজেক্টের মক টেস্ট হচ্ছে তুমি বেশি পাচ্ছ কিনা। আলাদা সাবজেক্ট হলে ডেফিনেটলি কম হতেই পারে, বাট সেম সাবজেক্টে সেকেন্ড টাইম তুমি কতটা পাচ্ছ সেটা ম্যাটার করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলবো দুটো কনসিকুয়েন্সই বলে রাখলাম, লাস্টে দিলে কি হয়, সাথে সাথে দিলে কি হয়, আমার ক্ষেত্রে কি হয়েছিল বলে রাখলাম। এবার চয়েস ইজ ইয়োর্স, পুরোটাই তোমার ওপর, তোমার যেটাতে কমফোর্টেবল হবে। এমন নয় যে বছরের শেষে মক টেস্ট দেয় না, প্রচুর টপার থাকে যারা সারা বছর কোনো মক টেস্ট দেয় না, বছরের লাস্ট 2 থেকে 3 মাসে তারা শুধুমাত্র মক টেস্ট দেয় এবং রিভিশন করে, এরকমও বহু টপার আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা কথা বলবো, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, তোমার যেটা সুবিধা হবে সেটাই হয়তো আমার নাও হতে পারে। তো আমি দুটো কনসিকুয়েন্সই বলে রাখলাম, এবার তোমার যেটা সুবিধা হচ্ছে তুমি সেটাই করবে। ঠিক আছে, কোনোটাতেই খুব একটা যে আহামরি কিছু অসুবিধা হয় তা নয়, এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সে যেটাতে কমফোর্টেবল হবে সে সেটাই করবে। আচ্ছা বলো সেকেন্ড, তারপর কোশ্চেন। ম্যাম আসলে এখন এমসিকিউ গুলো যদি মানে কিছু বই থেকে করতে যাচ্ছি, দিয়ে মনে হচ্ছে যে এটা পড়েছিলাম কিন্তু কিছুতে মনে পড়ছে না, দিয়ে ওখানে মানে আবার ওটা হয়ে যাচ্ছে যে দূর আর পড়বোই না, মনেই পড়ছে না কিছু, মানে এমনি করে হচ্ছেই না, একদিন দুদিন এমনি করেই চলে যাচ্ছে, ওটা নিয়ে ভাবতে যে পড়েছিলাম হচ্ছে না তাহলে ছেড়েই দিই। বুঝতে পেরেছি, এটা হয় অনেক সময় ফ্যাকচুয়াল কোশ্চেন গুলোতে এরকমটা হয়ে থাকে, যে যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন হয়, ডিরেক্ট অ্যান্সার থাকে, সেগুলো তো অনেক সময় এরকমটা হয় যে মনে পড়ছে না। বাট ইউপিএসসি প্রিলিমসের যে কোশ্চেন গুলো থাকে, যেগুলোতে 2-3টে স্টেটমেন্ট থাকে, সেগুলো ডিরেক্টলি কখনো কমন কোশ্চেন পাওয়া যায়ও না, একটু নিজেকে মাথা খাটাতে হয়, নিজেকেই বুদ্ধি করে অ্যান্সার করতে হয়। বাট ডাব্লিউবিসিএস যেগুলো ডিরেক্ট কোশ্চেন থাকে সেগুলো হুবহু মুখস্থ না থাকলে খুব চাপের ব্যাপার। সেখানে এলিমিনেশন বলো বা প্রি এক্সিস্টিং নলেজকে কাজে লাগানো বলো, তুলনামূলকভাবে কম অ্যাপ্লাই হয়, হয় না বলবো না, তুলনামূলকভাবে কম অ্যাপ্লাই হয়, কারণ সেখানে ডিরেক্ট অ্যান্সার জানতে চাইছে, তো তুমি কি এলিমিনেট করবে, এক্স্যাক্ট অ্যান্সারটা যদি তোমার না জানা থাকে। তো সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই রিভিশনটাও ভীষণভাবে প্রয়োজন, অন্তত 7-8 বার রিভিশন যদি করে ফেলতে পারো একটা সাবজেক্টকে বা একটা চ্যাপ্টারকে, তারপর ইজিলি মক টেস্ট দেওয়া যায়। অন্তত 5 থেকে 7 বার যদি রিভিশন হয় তাহলে মক টেস্ট দিতে পারো, দিয়ে দেখো কেমন নাম্বার আসছে, তারপর আবার 10 বার রিভিশন দাও, দিয়ে তারপর আবার ওই সেম কোশ্চেনটাই 1 মাস বাদে আবার মক টেস্ট দাও। আমি নিজে এরকম করেছি, সেম মক টেস্ট 2-3 বার করে দিয়েছি, যাতে দেখার জন্য যে তখন আমি 1 মাস আগে এই নাম্বারটা পেয়েছিলাম, 1 মাস বাদে আমার কিছু রিভিশনের মাধ্যমে আমি কিছু বেড়েছে কিনা নাম্বার, তো এটা দেখার জন্য আমি এরকমটা করেছি। সেটাও অ্যাপ্লাই করে দেখতে পারো, কোনটাতে কাজে দিচ্ছে সেটা একবার দেখো। যখন আস্তে আস্তে দেখবে নাম্বারটা গ্রো করছে রিভিশনের মাধ্যমে, তখন নিজেই একটা মোটিভেট ফিল করবে যে হ্যাঁ আগে কম আসছিল এখন একটু বেটার আসছে। ঠিক আছে, সবকটাই অ্যাপ্লাই করে দেখো, কোনোটাতেই ভয় পাবে না, যে এটা ভাববে না যে কেউ আমার খাতাটা চেক করবে, দিদি দেখবে আমি কম নাম্বার পাচ্ছি, আমি লজ্জা পাচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই।
তুমি তোমার টিচার, তুমি তোমার ইভ্যালুয়েটার, এরকম ভাবে মক টেস্ট দেবে, তাহলে অনেকটা ভয় কম থাকে। আমরা যেই মুহূর্তে ভাবি না আমি কম নাম্বার পাচ্ছি, আর একটা লোক দেখবে, হাসবে, কিছু বলবে, ওই মুহূর্তে মোটিভেশনটা একেবারে ডিমোটিভেশনে পাল্টে যায়। তো সেক্ষেত্রে এটা ভাববে না, ভাববে যে আমি লিখছি, আমি দেখছি, আমি কি কাউকে দেখাতে যাচ্ছি, আমি দেখি না কত পাই, একবার চেক করেই দেখি। তো এইভাবেই দিয়ে দেখবে, একটু এক্সপেরিমেন্ট করা ভালো। এক্সপেরিমেন্ট করে দেখো যে কম রিভিশনে কত পাচ্ছ, তারপর আরো 5বার রিভাইজ করো, করে তারপর আবার সেম মক টেস্ট দাও, দিয়ে দেখো তারপর কত পাও। তাও তখন দেখতে পাবে নাম্বার বাড়ছে। ঠিক আছে, তো সে একটু অ্যাপ্লাই করে দেখো এগুলো কোনটাতে বেটার হয়, যেটা তোমার জন্য সুইটেবল হবে সেটাই করবে। আচ্ছা বলো, তারপর কার কি কোশ্চেন আছে? যখন যখন পড়ছি না তখন এই রিভার্স সময় যে রিভার্স গুলো কোথায় কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে এই জিনিসটা মনে রাখতে মানে প্রবলেম হচ্ছে। আগে যে ক্লাস 10 ম্যাথগুলো করতাম সেগুলো কিনে নিয়ে যদি পড়ি সেটা একদমই তাই, একদমই তাই। তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা ইন্ডিয়ার হোক, ওয়েস্ট বেঙ্গলের হোক, যেখানকারই হোক না কেন, ফিজিওগ্রাফি, রিভার, তারপরে হচ্ছে তোমাদের লেকস, মাউন্টেন্স, প্রত্যেকটা জিনিস ফিজিক্যাল জিওগ্রাফি টোটালটাই অ্যাকচুয়ালি তোমাদের ইন্ডিয়া ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলে যে এনসিইআরটিটা রয়েছে, ওখানে যে 6টা চ্যাপ্টার রয়েছে, ইভেন সয়েল অলসো, কোন কোন স্টেটের মধ্যে কি সয়েল পড়ছে, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক শিটের যে ম্যাপগুলো হয় শুধুমাত্র স্টেটকে ডিমার্কেট করা থাকে, সেই ম্যাপগুলো কিনে ওখানে নিজে পেন দিয়ে হোক, পেন্সিল দিয়ে হোক, একে একে করো, তাহলে অনেক সহজে মনে থাকে। ছবি, যে কোনো জিনিসেরই ছবি আঁকারটা আমাদের চোখে বা মাথায় বেশি থাকে, বাট পড়ে যতবার না হয় তার থেকে ছবি এঁকে অনেক বেটারলি তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটাই বলবো, অবশ্যই ম্যাপ দেখেই করো। সেটা তোমাদের অ্যাটলাসের যে ম্যাপ বইটা হয় সেটা চোখের সামনে রেখেও করতে পারো। আমার মনে হয় শুধু দেখার থেকে নিজে প্র্যাকটিস করাটা অনেক বেশি কাজের দেয়। আমি নিজে পার্সোনালি এটাই মনে করি, শুধুমাত্র যদি তুমি দেখো, মানে চোখ দিয়ে দেখছি চোখ দিয়ে দেখছি, তার থেকে যতটা না হয় তার চেয়ে বেটার তুমি যদি একটা লুজ শিট বা লুজ ম্যাপ কিনে নাও, নিয়ে নিজে বারবার করে ওটা প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে মনে হয় ওটাও অনেকটা বেটার কাজ দেবে। আর এগুলো বহুবার পড়তে হয়। ইভেন তুমি আজকে আমায় জিজ্ঞেস করো, আমি তোমাদের পড়াই ঠিকই, বাট হুবহু কি থোড়ি আমার সবসময় মনে থাকে? কখনোই না। কনসেপচুয়াল জায়গায় সব মনে থাকে, বাট যেগুলো ফ্যাকচুয়াল হয়, মুখস্থ করার হয়, দেখবে আমি নোটটা দেখে দেখে বলি, কারণ আমার নিজেরও মনে থাকে না। একটা আমি ধরো পলিটি তোমাদের 2 মাস ধরে পড়াচ্ছি, আমি হয়তো হিস্ট্রি অনেকদিন আগে পড়িয়ে এসেছি, তো আজকে তুমি আমার একটা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন করো, আমি ভুলে যাবো। ইটস ভেরি ন্যাচারাল। যারা ভাবে যে টিচার যখন সে 100% সব মনে রেখে বসে থাকবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কনসেপচুয়াল ক্ল্যারিটি সব টিচারেরই থাকে, বাট মুখস্থর জায়গা কিন্তু একটা সময়ের পর প্রত্যেকটা মানুষ ভুলে যায়। তো সেক্ষেত্রে বারবার রিভিশনের মধ্যে থাকতে হয়। পরীক্ষার আগে যে জিনিসটা মনে থাকে, তুমি পরীক্ষার পরে যাও তুমি ভুলে যাবে। যে জিনিসটা একটা টাইমে মাধ্যমিকের আগে একদম মানে খাঁটি মুখস্থ ছিল, মাধ্যমিকের পরীক্ষা যেদিনই পেরিয়ে গেছে 2 দিন বাদেই আমি ভুলে গেছি সেই জিনিসটা। এবং এটা হয়ও, খুব ন্যাচারাল, এটা প্রত্যেকের সাথে হয়। তো স্বাভাবিকভাবে একটা কথাই বলবো, বারবার প্র্যাকটিসের মধ্যে রাখো। আর একদিন দুদিনে হবে না, ওই যে কথাটা বললাম, 10বার পড়ো। একদিনে 10বার পড়ে কিচ্ছু হবে না, 10 দিনে একবার করে পড়তে থাকো, তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি জিনিসটা মাথায় থাকে, ইন্টারনালাইজ হবে। এই যে তুমি বলছো যে রিভার্সের কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোথায় শেষ হচ্ছে সেটা ভুলে যাচ্ছ, কোথায় পতিত হচ্ছে, তুমি ইদার ছবি এঁকে করো, আদারওয়াইজ প্রত্যেকদিন সকালবেলা উঠে যে জিনিসটা ভুলে যাবে, আমি নিজেও এটা অ্যাপ্লাই করতাম, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমি ভুলে যেতাম সেটা আমি সামনে খুলে নিয়ে বসতাম, একবার রিডিং পড়ে নিতাম, পড়ে নিয়ে তারপর অন্য পড়ায় আসতাম। প্রত্যেকদিন সকালবেলা ওই জিনিসটাই আমি রিপিট করে গেছি, যেটা ভুলে যেতাম। আবার ধরো যে যবে থেকে এটা মনে রাখতে শুরু করলাম সেই টপিকটা, তবে থেকে ধরো আবার একটা নতুন কোনো টপিক আসলো যে টপিকটা আমি ভুলে যাচ্ছি, তো সেদিন থেকে আবার ওই টপিকটা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে শুরু করলাম। তো এই সিস্টেমটা একটু ফলো করে দেখো, আমার মনে হয় কাজ দেয়। আমি নিজেও এইভাবে করে জিনিস মনে রাখি। মানে এখন একটা টাইমের পরে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তোমাদের পড়াতে গেলে এক্স্যাক্টলি হয়তো আমার মনে পড়ে না কোনো একটা পার্টিকুলার মুখস্থ জিনিস, হয়তো আমি বই দেখে বা নোট দেখে বলছি, বাট তুমি আমার সামনে একটা মক টেস্টের পেপার দাও, সেখানে আমার অন্তত 100টার মধ্যে 90টা কোশ্চেন আমি নিজে থেকেই পারি। কেন? বিকজ আমি এতবার পড়িয়েছি, চোখের সামনে যে ছবিটা এসে গেছে, সেই ছবিটাতে আমাকে কোথাও একটা, মানে তোমার ব্রেনের মধ্যে হোক বা মনের মধ্যে হোক, জিনিসটা এমন ভাবে গেঁথে গেছে, তার জন্য মুখস্থ হতে লাগে না। তুমি আমায় মুখে বলতে বলো যে দিদি তুমি মুখে বলো, আমি পারবো না বলতে, আমি বলবো আমার এক্সাক্ট মনে পড়ছে না, বাট তুমি আমাকে এমসিকিউ দাও, ইউপিএসসি প্রিলিমস এর মক টেস্ট দাও বা প্রিভিয়াস ইয়ার দাও, আমি তোমাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। কেন? কারণ হচ্ছে ওই যে বারবার দেখেছি, তো ওটা ছবির আকারে মাথায় থেকে গেছে, মস্তিষ্ক প্রসূত হয়ে গেছে ব্যাপারটা। তো সেই কারণে ওইভাবে হয়ে যায়। আর তোমরা যারা বিগিনার, ইভেন তোমাদের সময়, তোমাদের মতো যখন আমি ছিলাম, তখন আমিও সেম জিনিসটাই ভাবতাম, আমি এতবার পড়ছি তাও আমার মনে থাকছে না, আমি ভুলে যাচ্ছি। বেসিক্যালি আমি ভুলে যাচ্ছি না, যখন তুমি অ্যাকচুয়াল এক্সামে বা তোমার কোনো একটা মক টেস্টে কোশ্চেন পাবে, তোমার অপশন দেখে অ্যান্সারটা মনে পড়ে যায়। ঠিক আছে, অপশনটা দেখলে পরে মনে পড়ে। এবার একান্তই যদি কখন 3টে 4টে ফেজ হয়, আমি একটু বলি এক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডাব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি হোক। ধরো তুমি একটা এমসিকিউ এর সেট পেলে বা একটা মক টেস্টের সেট পেলে,
প্রথম স্টেজ কোনটা হয়, যেটাতে তুমি একদম বিগিনার, তুমি কিচ্ছু জানো না, তুমি মক টেস্টে সেট পেয়েছো, হাবা গোবার মতো বসে আছো, তার মানে তুমি কিছু পড়োইনি এবং তুমি একদমই বাজে স্টুডেন্ট, মানে তোমার পড়া উচিত ছিল বাট তুমি পড়োনি। সেকেন্ড কাদের হয়, যারা তিনটে অপশনের মধ্যে এসে আটকে যায়, তারা মাত্র 2 থেকে 3 বার রিভিশন করেছে, তারা একটা অপশনকে মাত্র এলিমিনেট করতে পারে, বাকি তিনটে অপশনের মধ্যে কনফিউজ থাকে। থার্ড স্টেজে থাকে কারা, যারা হচ্ছে মোটামুটি পড়াশোনা করে, চেষ্টা করে, বাট তাদের ল্যাক অফ রিভিশন, তুলনামূলক কম রিভিশন আছে, যার মধ্যে বেশিরভাগই তাই, অভিষিক্তা তাই, মৌ তাই, অনেকে বলছিলে যে দিদি মনে থাকছে না, তোমরা প্রত্যেকে এই স্টেজে রয়েছে যারা এখন আরেকটু রিভিশন হলেই মনে থাকবে। তোমরা এই মুহূর্তে দুটো অপশনের মধ্যে এসে আটকে যাও, দুটো অপশনের থেকে মনে হয় এটা না এটা, এটা না এটা, কনফিউজড হয়, তারপর যেটা দাও পরে গিয়ে মিলিয়ে দেখো না সেটা হয়নি, উল্টোটা হয়েছে, যেটা ভাবছিলে বাট দাওনি সেটাই অ্যান্সার হয়েছে। এই সেম জিনিসটা আমার সাথে 1 বছর বা 2 বছর আগে হতো, আমিও যখন বিগিনার ছিলাম আমার সাথেও এটা হতো, আমি যেটাই ভাবতাম দেখতাম উল্টোটা হয়ে যাচ্ছে, দুটো 50-50-তে এসে দাঁড়াতাম, যেটা ভাবছি না এটা না এটা, এরকম হতো। অথচ পড়া আমি জানি দুটোর অ্যান্সার গুলো, কিন্তু মনে করতে পারছি না। এটা কখন হয়, যখন মিনিমাম 4-5 বার বা 3 বার মতো রিভিশন হয় এবং সেটা সাফিসিয়েন্ট নয়, অন্তত 7-8 বার রিভিশন হলে একটা কনফিডেন্স চলে আসে যে আমি একটা জিনিসকে 7-8 বার পড়েছি, আর কতবার পড়বো। এরপর আসবো হচ্ছে যারা খুব ভালোভাবে প্রিপেয়ার করা থাকে, 7-8 বার 9-10 বার করে রিভিশন থাকে, তারা কোশ্চেন দেখে সাটাসাট করে অ্যান্সার করে চলে আসে। তো এরকম 4 ধরনের ক্যাটাগরির ছেলে মেয়ে থাকে, এবং তোমরা বর্তমানে থার্ড স্টেজে আছো, আর 2 থেকে 3 বার রিভাইজ করতে পারলে যে কোনো চ্যাপ্টার গুলোকে, যারা একদম বিগিনার, সেপ্টেম্বর ব্যাচের কথা বলছি না, যারা মার্চ মাসের ব্যাচ তাদের কথা বলছি, তোমরা সেই স্টেজে রয়েছো, আর 2 থেকে 3 বার রিভিশন করলে মোটামুটি তোমরা ভালোভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো করে আসতে পারবে। আর 3 বার মতো রিভিশন করে দেখো, তারপর মোটামুটি অ্যান্সার পারবে, ঠিক আছে। আর যারা একদম নতুন, তোমরা প্রথম ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ যে কোনো একটাই রয়েছে, এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক, একটু সময় দাও, সবকিছু আত্মস্থ হতে খুব সময় লাগে। প্রথম যে কোনো জিনিস, পড়াশোনা বলো, সম্পর্ক বলো, প্রথমে খুব এফোর্ট দিতে হয়, সেটার পেছনে প্রচুর সময় দিতে হয়, প্রচুর ভালোবাসা দিতে হয়, সেটাকে তৈরি করতেই যা একটু সময় লাগে, বাট যখন একটু তৈরি হয়ে যায় তার পেছনে খুব একটা খাটতে হয় না, তখন সেটা অটোমেটিক্যালি তোমার সাথে থাকে, তখন এফোর্টটা কম দিলেও হয়। আজকে 2 বছর আগে 3 বছর আগে আমি 12 ঘন্টা যেটা পড়তাম, সেটা বর্তমান দিনে আমি 4 ঘন্টায় পড়ে ফেলতে পারি, 4 ঘন্টায় পড়ে ফেলতে পারি। যে 12 ঘন্টা পড়ার পর যেটুকু আমার ভেতরে ঢুকতো, এখন আমার 4 ঘন্টায় সেটা ঢুকেও বেশি ঢুকে যায় তার থেকে। এটা কেন? এটা সময়ের জন্য হয়েছে। সময়ের সাথে সাথে ওই ব্রেনটা এক প্রকার ওই ধার দেওয়ার মতো, যত বেশি পড়বে তত ধার হবে, তত শার্প হবে, তখন একটা জিনিস পড়তে বুঝতে এত খাটনি হতো, এত কষ্ট হতো, সব মাথার উপর দিয়ে চলে যেত। এখন একটা টপিক একবার রিডিং পড়লেই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। এটা কিভাবে হয়? এটা সময়ের সাথে সাথে হয়, আর কিচ্ছু না। একটু বেশি করে পড়তে হয়, পড়ার কোনো বিকল্প হয় না। কেউ ভাববে না মুখস্থ হচ্ছে না, তুমি পড়ে যাও, তুমি প্রত্যেকদিন রিডিং পড়ে যাও, 1 বছর বাদে তোমায় আমি কোশ্চেন জিজ্ঞেস করি, তুমি ঠিক পারবে। পড়াশোনার কোনো বিকল্প হয় না, পড়ে যাবে, একটা টাইমে ঠিক মনে থাকবে, ঠিক আছে। তো ওটা নিয়ে একদম হেডেক নিও না, সেটা যে কোনো জিনিস মুখস্থ হোক, আর সবসময় ইনোভেটিভ কিছু খোঁজো। যখন দেখছো যে খুব বোরিং লাগছে, বই থেকে পড়তে ভাল লাগছে না, ছবি এঁকে পড়ো, কালার করে পড়ো, সাইন দিয়ে, জোডিয়াক যে সাইনগুলো হয়, প্লাস মাইনাস আপ ডাউন এরকম ধরনের সাইন হয়, এভাবে অ্যারো করে দাও, একটা ডায়াগ্রাম এঁকে দাও, একটা ফ্লো চার্ট এঁকে দাও। নিজে যখন রাফ যে নোটগুলো থাকে, আমি তাই করতাম, একটা বোর্ডের সাথে হোয়াইট কালারের একটা শিট লাগিয়ে রাখতাম, সেই শিটটার মধ্যে এভাবে করে লিখতে থাকতাম, পড়ছি যেটা বুঝতে পারছি সেটা একটু আঁকিবুকি করে লিখে দিলাম। তো এইভাবে করে করো, দেখো একটা টাইমের পর ঠিক মুখস্থ হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না, একটু সময় দিতে হবে, আর কিচ্ছু না, সময় দাও, সব হয়ে যায়। আচ্ছা বলো, তারপর নেক্সট কোশ্চেন। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। বলো। কেসগুলো আছে না, মানে প্রত্যেকটা চ্যাপ্টারই প্রায় অনেকগুলো করে কেস আছে, তো ওগুলো কি ওরা পড়ে পড়ে মনে রাখতে হবে, নাকি ওগুলো থেকে কোশ্চেন কম আসে? আর যদি মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো প্রথমে কিছু একটা বললো, 3-4টা কেসের পরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে, রিফিউজ হয়ে যাচ্ছে, রিজেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে কিরকম ধরনের প্রশ্ন আসবে যেগুলো রিজেক্টেড অলরেডি হয়ে যাচ্ছে? আচ্ছা, প্রতিটি WBCS ব্যাচে পড়ো, বাট তুমি ইউপিএসসির জন্য যেহেতু প্রিপেয়ার করছো, সেহেতু বলবো WBCS মেন্স এবং ইউপিএসসি প্রিলিমস এই দুটোর জন্য কেস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট জাজমেন্ট বা সুপ্রিম কোর্ট কেস যে টপিকটার ইউপিএসসি প্রিলিমসে, মেন্সে, WBCS প্রিলিমসে খুব একটা আসে না, বাট WBCS মেন্সে ইদানিংকালে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডে দেখা গেছে কেস রিলেটেড কোশ্চেন অনেক আসছে। তো সেক্ষেত্রে কোন কেসে, একটা ধরো একটা জাজমেন্ট দিল যে অমুক জাজমেন্টটা সুপ্রিম কোর্টের কোন কেসে বলা হয়েছিল, এইভাবেও কোশ্চেন আসে। বা হয়তো বলতে পারে অমুক জাজমেন্টে এর মধ্যে কোন কোন জাজমেন্ট দেওয়া হয়েছিল, অমুক কেসে এর মধ্যে কোন কোন জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে 2-3টে করে স্টেটমেন্ট দেওয়া থাকবে, 1 2 3 4 এভাবে করে অপশন থাকবে। আর যদি রিজেক্টও হয়ে যায় সেই কেসটা, তারপরেও সেই কেসটা ইম্পর্টেন্ট থাকে।
কারণ প্রত্যেকটা কেস 1950 সাল থেকে শুরুর থেকে যে কেসগুলো হয়ে এসছে একদম এই বর্তমান দিনের মোটামুটি 2003 সাল 2015 সাল যেগুলো ইম্পর্টেন্ট, আমরা লক্ষ্মীকান্তের যে কেসগুলো পড়ি সেগুলো ঠিক আছে, বাট এর বাইরেও অনেক কেস থাকে যেটা ইউপিএসসি মেন্সে লাগে। লক্ষ্মীকান্ত কেসের যে চ্যাপ্টারটা আলাদা করে কেসের জন্য কোনো চ্যাপ্টার দেয়নি, আমি জানি না তোমাদের 6th এডিশনে আছে কিনা, বাট 5th এডিশনে তুলনামূলকভাবে কেসের সংখ্যা অনেক কম। 6th এডিশনে কতটা দিয়েছে আমি বলতে পারবো না, বাট 5th এডিশনে তুলনামূলকভাবে কেস অনেক কম। এর বাইরেও অনেক কেস আছে যেগুলো ইউপিএসসি মেন্সে এবং ইউপিএসসি প্রিলিমসে আসে, ঠিক আছে। ডব্লিউবিসিএস প্রিলিমস লক্ষ্মীকান্ত দিয়ে কভার হয়ে যায়, প্রিলিমস মেন্স দুটোই, বাট ইউপিএসসি প্রিলিমস মেন্স এর থেকেও কেসের সংখ্যা অনেক বেশি থাকে। সেটা পাবে হচ্ছে আমি বলছি বছরের শেষে যখন যে কোনো মান্থলি ইনস্টিটিউট যারা থাকে তারা না এরকম করে বেশ কিছু কম্পাইলেশন বার করে, যার মধ্যে আইএস নেটওয়ার্ক একটি ইনস্টিটিউট, তারপর অনলি আইএস একটি ইনস্টিটিউট, ভিশন আইএস আছে, ইনসাইট আইএস আছে, আইএস পার্লামেন্ট আছে। এরা কি করে, এরা অনেক সময় রিসেন্ট কেসগুলোকে একটা পিডিএফ এর আকারে বার করে, কখনো ওল্ড কেসগুলোকে একটা পিডিএফ এর আকারে বার করে। তুমি যে টপিকটা খুঁজছো সেই টপিকটাতে তুমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে, তুমি সেই টপিকের অনেক পিডিএফ পেয়ে যাবে, জাস্ট নামটা লিখবে, লিখবে ইউপিএসসি পিডিএফ, লাস্টে ইউপিএসসিটা মেনশন করবে, নাহলে লোকে বুঝতে পারবে না বা কোনটা সাজেশনে ঠিকঠাক আসে না। যে মুহূর্তে তুমি ইউপিএসসি লিখলে সিভিলস ডেইলি আছে, জিকে টুডে আছে, এরকম অনেক ইনস্টিটিউট আছে বা ওয়েবসাইট আছে যারা এগুলো বছরের শেষে বার করে, সেখান থেকে একটু প্রিন্ট আউট করে পড়ে নিতে হয়। কারণ আমার অন্তত পার্সোনাল মত অনুসারে মনে হয় লক্ষ্মীকান্তের কেসগুলো অতটা সাফিসিয়েন্ট নয়, এর বাইরেও ইউপিএসসিতে প্রিলিমস মেন্সে কোশ্চেন আসে, তো সেক্ষেত্রে কেসের জন্য আরেকটু ডিটেলে পড়াশোনা করতে হবে, এবং যে কেস বাতিল হয়েছে সেই কেস থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে, স্পেশালি জাজমেন্ট দিয়ে বলবে এটা কোন কেসে, বা এই কেসটাতে একটা নাম তুলে দেবে এবং এই কেসটাতে কি কি জাজমেন্ট দেওয়া হয়েছিল, কোন রিলেটেড জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেইভাবে 2-3টে স্টেটমেন্টেও আসতে পারে বা একটা সিঙ্গেল স্টেটমেন্টেও আসতে পারে। তো কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস বলে ইউপিএসসি বলে, এর একটা আলাদা চার্ট তৈরি করে রাখবে অলওয়েজ, চ্যাপ্টারের মধ্যে যেটা পড়ছো তো পড়ছো, একটা আলাদা বুকলেট হোক বা আলাদা চার্ট হোক, প্রত্যেকটা কেস পুরনো হোক নতুন, কারেন্ট অ্যাফেয়ার্সে লাস্ট 1-1.5 বছরের সুপ্রিম কোর্টে যদি কোনো কেস বা জাজমেন্ট বেরিয়ে থাকে সেগুলো হোক, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্লাস স্ট্যাটিক থেকে দুটো জায়গা থেকেই মোটামুটি কেসগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। তো মুখস্থ করতে হবে, ওগুলো বুঝতে তো হয় অবশ্যই, বোঝার জায়গাও থাকে, বাট মুখস্থও রাখতে হবে, পরীক্ষাতে আসে, ঠিক আছে। আচ্ছা প্রিয়াঙ্কা বলো কি বলছিলে। হ্যাঁ বলো প্রিয়াঙ্কা। আচ্ছা মডার্ন ইন্ডিয়া কবে থেকে শুরু হবে? কালী পুজোর পর থেকে। তোমাদের পলিটিটা কালী পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে, পলিটির আর 4-5টা মতো ক্লাস হবে, তারপর পলিটি কমপ্লিট হয়ে যাবে। কালী পুজো বোধহয় তোমাদের 4-5-6 তারিখ, 7 তারিখ থেকে তোমাদের মডার্ন হিস্ট্রি শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর ডিসেম্বর মাসে বোধহয় তোমাদের ইকোনমি, মোটামুটি তোমাদের নভেম্বর ডিসেম্বরে ক্লাসের সংখ্যাটা একটু বেশি যাবে, কারণ হচ্ছে তোমাদের অক্টোবর মাসে যেহেতু দুর্গাপুজোর জন্য অনেকদিন মতো আমাদের গ্যাপ গেছে, 1-1.5 সপ্তাহ মতো ছুটি ছিল, তো সেই কারণে নভেম্বর ডিসেম্বর মাসে ক্লাসের সংখ্যাটা একটু বেশি যাবে আমাদেরকে সিলেবাসের কভারেজ করার জন্য। আদারওয়াইজ যদি প্রিলিমস একটু দেরি করে তো খুব একটা অসুবিধা হবে না, যদি ডব্লিউবিসিএস প্রিলিমস পেছায়, তো সেটা তো আমরা জানি না কবে হবে না হবে, তো সেই ক্ষেত্রে একটু বেশি করিয়ে রাখবো, যদি পেছায় ঠিক আছে কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে করাবো, তো একটু মনে করো ক্লাসের সংখ্যাটা একটু বেশি যাবে, ঠিক আছে। তো ওই নভেম্বর মাসে আমাদের কালী পুজোর পর থেকে মডার্ন হিস্ট্রি স্টার্ট হবে। আচ্ছা বলো আর কার কি কোশ্চেন আছে। বলো রিতা, একটু জোরে বলো, কথাটা শুনতে পেলাম না। তোমার বোধহয় অডিওটা মিউট হয়ে গেছে, হ্যাঁ আর একবার একটু বলো। হ্যাঁ হ্যাঁ বলো এবার। জিওগ্রাফি যখন মানে ভিডিওটা দেবে না, ওই যে ম্যাপগুলো সাথে নিয়ে ওই কোন জায়গাগুলো একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। না 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 না, সেটা জিওগ্রাফি ক্লাসে ম্যাপ দেখেই পড়ানো হয়, ঠিক আছে। জিওগ্রাফি ক্লাস ম্যাপ ছাড়া কখনোই সম্ভব না। যাদের ব্যাচ মানে যারা অলরেডি জিওগ্রাফি পড়েছে তাদের জিজ্ঞেস করবে, জিওগ্রাফি ব্যাচে পুরোটা ম্যাপের ওপরই পড়ানো হয়, ম্যাপ থেকে আমি দেখিয়ে দেখিয়ে পড়াই, যে কোথায় কোনটা হচ্ছে না হচ্ছে। ম্যাপ না দেখে জিওগ্রাফি পড়ানো সম্ভব না, বোর্ডেও ম্যাপ এঁকে দেই, তার সাথে বইটাও আমার হাতে থাকে ম্যাপের বইটা, সেখান থেকেও খুলে খুলে সবটা দেখিয়ে দিই, ঠিক আছে। জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক ইন্ডিয়া হোক, সবকিছুতে ছবি এঁকে এবং ম্যাপ, ছবি ছাড়া ম্যাপ ছাড়া জিওগ্রাফি পড়ানো ইম্পসিবল, ভীষণভাবে দরকার, ঠিক আছে। তো ওটা অবশ্যই যখন জিওগ্রাফি পড়ানো হবে পুরো ম্যাপ দেখেই পড়ানো হবে। কোন কোন ম্যাপ লাগে, একটা আছে অক্সফোর্ড অ্যাটলাস, আমি অক্সফোর্ডটাই ফলো করি, কেউ কেউ থাকে তোমার ব্ল্যাক সোয়ানটাও ফলো করে থাকে,
তো অক্সফোর্ডেরটাই ফলো করতে পারো, এর সাথে হচ্ছে তোমার দেয়ালে যে ওয়াল চার্ট ম্যাপ থাকে সেগুলো অনেকে ফলো করে, ঠিক আছে, ওগুলো যে কোনো একটা কিনে নেবে। অক্সফোর্ডেরটা কিনলে আর কিছু কিনতে লাগে না, ওর মধ্যেই সবটা থাকে। এছাড়া ওয়াল চার্টে ইন্ডিয়ার ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ, এগুলো চাইলে কিনে রাখতে পারো, ঘরের দেয়ালে লাগিয়ে রাখবে, সেখান থেকে দেখবে প্রত্যেকদিন। তো এই ম্যাপগুলো ফলো করলেই হয়। আচ্ছা বলো প্রতীতি, কি বলছিলে? বলছি যে মোটামুটি রিভিশন হয়ে যাওয়ার পর মানে যে কোনো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্যই হোক টেস্ট সিরিজে এনরোল না করে আমরা যদি মানে মোটামুটি যেগুলো পাওয়া যায় টেস্ট সিরিজের মিশন হোক বা ইনসাইড হোক সেগুলো করলেও হবে তো? একই জিনিস, না 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 না, একদম সেম জিনিস থাকে, সেম জিনিস থাকে, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, এইখানে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই হোয়াইট কালারের এখানটা, এটা টোটালটা 2021 সালের ভিশনের টেস্ট সিরিজ। এটা কিন্তু আমি জয়েন করেছি তার জন্য পেয়েছি তা নয়, এটা অ্যাকচুয়ালি booknet.in বলে একটা ওয়েবসাইট আছে, ওরা প্রমোশন কন্টেন্টের জন্য পাঠিয়েছিল। তো ওখানে যা সেম জিনিস আছে সেম আমি ওটা যখন বাই করেছিলাম ভিশনের মক টেস্ট, ওই একই জিনিস আমাকে দেওয়া হয়েছিল, ওখানে আলাদা কিচ্ছু থাকে না। শুধু এক্সট্রা কি বেনিফিট পাওয়া যায়, তুমি যদি টাকা দিয়ে জয়েন করো, তুমি ওখানে ডিরেক্টলি অনলাইন পোর্টাল থেকে এক্সামটা দিতে পারছো, তুমি তোমার র্যাঙ্ক পাচ্ছ, একটা ইভ্যালুয়েশন পাচ্ছ, তারা তোমাকে বলছে তোমার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। প্লাস হচ্ছে যখন এক্সামগুলো হয় তারপরে এক্সপ্লানেশনের সাথে সাথে একটা করে গ্রুপ ভিডিও মতো থাকে, ঠিক আছে, যে ডিসকাশন ভিডিও বলে ওটাকে। তো ওই 4-5 ঘন্টার বা 3 ঘন্টার উপরে একটা ডিসকাশন ভিডিও হয়, সেখানটার থেকে ওই ভিডিওগুলো দেখলে একটু উপকার হয়। যারা একদম বিগিনার তাদের ক্ষেত্রে খুব উপকার হয়, কারণ হয়তো তারা প্রথম দিকে বোঝে না যে কোন কোশ্চেনটা কেন ভুল হলো, কোন কোশ্চেনটা কেন ঠিক হলো। এবার ধরো আমি যেমন 2019 সালে ভিশনের 3টে মক টেস্ট যেটা হয় অবভিয়াস, সেটা টাকা দিয়ে জয়েন করেছিলাম। 2020 সালে আমি পুরো 16,000 টাকা দিয়ে 35টা মক টেস্টের প্রিলিমস প্লাস 29,000 টাকা দিয়ে মেন্সের মক টেস্ট, মানে আমি 2019-20 জন্য করেছিলাম, 20টা যেহেতু টার্গেট করে পড়েছিলাম। তো সেই কারণে আমি সেই সময় 16,000 29,000 দুটো টাকাই ইনভেস্ট করেছিলাম প্রিলিমস মেন্স দুটো টেস্ট সিরিজের জন্য, প্লাস এথিক্সের একটা কোর্সের জন্য প্রায় 9,000 না 7,000 টাকা দিয়ে জয়েন করেছিলাম। তো যাই হোক, তো সেটাই হচ্ছে কথা। তো ওই সময় যে ক্লাসগুলো আমি দেখেছিলাম তাতে আমার বেসিক্যালি একটা ব্রড সেন্স তৈরি হয়ে গেছিল। তো যার জন্য আমি আর 20তেই বোধহয় খুব সম্ভবত, না 21 জানুয়ারি মাসে 21 প্রিলিমসের জন্য আর 16,000 টাকা দিয়ে আমি আর জয়েন করিনি। 8,000 টাকার একটা কোর্স ছিল, ওখানে তোমার 25টা মক টেস্ট দেওয়া হচ্ছিল, 16,000 টাকায় 35টা মক টেস্ট, 8,000 টাকায় 25টা মক টেস্ট। তো আমি ওটা জয়েন করেছিলাম। তো ওটাতে তোমার প্রথম 10টা মক টেস্ট থাকে না, পরের থেকে থাকে আর কি। অ্যাডভান্স লেভেলের যে মক টেস্টগুলো হয় সেগুলোই শুধু থাকে, বেসিক ফাউন্ডেশন লেভেলের মক টেস্ট থাকে না। আর আমাকে ওরা প্রমোশনের জন্য যে কন্টেন্টটা পাঠিয়েছিল সেখানে 35টা মক টেস্টই ছিল, একদম হুবহু সেম নাম্বারিংই থাকে ওখানে। তোমার প্রত্যেকটা বুকলেটের নাম্বারও দেওয়া থাকে, দেখবে 3150, 3152, 31 এরকম সামথিং করে সংখ্যা, 4টে সংখ্যার একটা করে নাম্বার থাকে। তো ওই নাম্বারটা মিলিয়ে দেখবে একদম সেম থাকে, যেটা তুমি প্রিন্টেড বার কিনে আনছো সেটাতেও যা লেখা থাকবে, তুমি ডিরেক্ট জয়েন করলেও তাই লেখা থাকবে। এগুলো তোমার ওই booknet.in ওয়েবসাইটটাতে তুমি পাবে। ইমেজ রানার বলে একটা বুকশপ হয়, সেখানে তুমি পাবে। এছাড়া দিল্লির সমস্ত বুকশপে পাওয়া যায়, তুমি জাস্ট নেটে সার্চ করো ইমেজ রানার দিয়ে বা booknet.in দিয়ে, ডিরেক্টলি ওখান থেকে পেমেন্ট করে দেবে, ওরা বাড়িতে পাঠিয়ে দেবে কুরিয়ার সার্ভিসে। বা তুমি যদি দিল্লির বই খাতার দোকানে ফোন করো, ওদেরকে বলবে, ওরা পেমেন্টের অপশন দেবে, পেমেন্ট করবে, ওরা 7-8 দিনের মধ্যে বাড়িতে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এটা করেও বহু ছেলে মেয়ে করে, এবং আমি নিজেও ডিসাইড করেছি আমি 2022 সালে একমাত্র সিস্যাটটা আমি ডিরেক্টলি জয়েন করব, বিকজ সিস্যাটের মক টেস্টগুলো খুব একটা বাইরে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও তাতে ক্লাসগুলো পাওয়া যায় না। আমার মেনলি সিস্যাটের জন্য ক্লাসটার ভীষণ প্রয়োজন। তো আমি একমাত্র ডিসাইড করেছি আমি 2022-এর জন্য সিস্যাটের যেটা রয়েছে সেটাই একমাত্র আমি পয়সা দিয়ে জয়েন করবো, আদারওয়াইজ আমি জিএস-এরটা পয়সা দিয়ে জয়েন করবো না, কারণ আমাকে প্রমোশনের জন্য ইনস্টিটিউট গুলো পাঠায়, বাড়িতে এমনি ফ্রিতেই পাঠায়। তো ওই কারণে আমি শুধু শুধু আর ডবল করে পয়সা নষ্ট করবো না। 21 সালে আমার ডবল গেছে, আমি নিজেও পয়সা দিয়েছি, তারপর আবার ওই সেম জিনিস ওরা প্রমোশনের জন্য পাঠিয়েছে। তো ওই কারণে আমি আর জিএস-এরটা জয়েন করছি না, বিকজ জিএস-এর অলরেডি যা বোঝার যা জানার আমার জানা হয়ে গেছে, আর সেভাবে জানার কিছু নেই। তো সেক্ষেত্রে যারা প্রথমবার দিচ্ছ, মনে হচ্ছে যে অতটাও আমি কনফার্ম নই যে আমি আদৌ পাস করবো কি করবো না, হয়তো ল্যাক অফ কনফিডেন্স আসছে, সেক্ষেত্রে তুমি 16,000 টাকা একবার ইনভেস্ট করতে চাইছো না, সেক্ষেত্রে আমি বলবো দোকান থেকে কিনে নিয়ে আসাটা বেটার প্রথম অ্যাটেম্প্ট। এবং তুমি যদি ল্যাক কনফিডেন্স থাকো এবং তোমার মধ্যে যদি মনে হচ্ছে যে না আমার 16,000 টাকা গচ্চা যাবে, অতটা কাজে লাগবে না, এবছর হয়তো আমি পুরোটা পাস করবো না, তো সেক্ষেত্রে আমি বলবো প্রথম বছর কিনে নিয়ে এসে করাই ভালো। আর আমি 19 সালে কেন জয়েন করেছিলাম 20-র জন্য এতগুলো টাকা ইনভেস্ট করে, বিকজ আমি তখন জানতামই না, আমার ইউটিউব চ্যানেলও ছিল না, আমি এসব ব্যাপারে অতটা অবগতও ছিলাম না। তো ওই কারণে আমি ভেবেছি বোধহয় ডিরেক্টলি জয়েন না করলে আমি কিছুই পাবো না, সেই কারণে আমি করেছি। বাট পরে আস্তে আস্তে যত সময় গেছে তত জানতে পেরেছি যে এগুলো ডিরেক্টলি জয়েন না করলেও চলে, দোকান থেকে কিনতেও পাওয়া যায় একই জিনিস, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো প্রথম অ্যাটেম্পটে শুধু দোকান থেকে কিনে এনে বা ওই ওয়েবসাইট থেকে কিনে কাজ চালিয়ে নিতে পারো। তারপর যে অ্যাটেম্পটা ধরো একদম ফাইনাল টার্গেট করে সিরিয়াসলি দিচ্ছ, সে বছর চাইলে ডিরেক্টলি জয়েন করতে পারো, কোনো প্রবলেম নেই।
ঠিক আছে, তো এইটুকুই যা, আহামরি কিছু না। মেন সেটটা আমি বলবো ডিরেক্টলি জয়েন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মেন সেট অ্যান্সার রাইটিং কেউ ইভ্যালুয়েট করে না দিলে লেখা না লেখার সমান অর্থ, যদি কেউ ইভ্যালুয়েট করে না দেয়। এবার জেনারেলি আমি মেন্সের ব্যাচ আগে পড়াতাম, বাট এই মুহূর্তে এখন আর কোনো ব্যাচ পড়াচ্ছি না। তো সেক্ষেত্রে যদি কোনোদিন পড়াই ডেফিনেটলি তোমাদের বলবোই পড়তে পারো, বাট এই মুহূর্তে যেহেতু কোনো মেন্সের ব্যাচ পড়াচ্ছি না আমি, আর সেক্ষেত্রে ডিরেক্টলি মেন্সের জন্য যারা পড়বে তারা মেন্সের জন্য জয়েন করাটা খুব ভালো হয়, আমার অন্তত সেটাই মনে হয়। কারণ হচ্ছে মেন্সের ক্ষেত্রে কেউ মানে শুধুমাত্র মেন্স ওরিয়েন্টেড কোনো ক্র্যাশ কোর্স বা এরকম কিছু ভিশন বা ইনসাইট কিছু বার করে জানো? করে মনে হয়, খুব সম্ভবত করে। ঠিক আছে, তাতেও তুমি ধরে রাখো মিনিমাম 50 থেকে 60,000 টাকা কমে হবে না, কারণ শুধুমাত্র টেস্ট সিরিজই নেয় 29,000 টাকা, 30টা টেস্ট সিরিজই নেবে 29,000 টাকা। তা সেক্ষেত্রে যদি ক্লাস শুদ্ধ দেয় তাহলে মিনিমাম 60-70 হাজার টাকা নিচে হবেই না। ঠিক আছে, তো এরকমই পেমেন্ট তুমি ধরে রাখো কম করেও। আর শুধু এথিক্স পেপারের হয়, লোকমান আইএস করে, লোকমান আইএস এর এথিক্স এর কোর্সটা খুব ভালো, ওটাও প্রায় 19,000 না 17,000 সামথিং এরকম থাকে। তো ওটা অনেক পেমেন্টটা বেশি ছিল বলে আমি আর লোকমান আইএস এ ভর্তি হইনি, আমি 2019 সালে না 20 সালে আমি ইয়েতে ভর্তি হয়েছিলাম, ভিশনারি এথিক্স এর কেস স্টাডি কোর্স ছিল 7,000 টাকায়, আমি সেটা ভর্তি হয়েছিলাম। ঠিক আছে, তো এগুলো মোটামুটি থাকে, শুধু একটু যেটার প্রয়োজন, ঠিক আছে, যেটার রিকোয়ারমেন্ট হয় ইউটিউবে সার্চ করবে বা গুগলে সার্চ করবে। অনেক লোক বলবে যে না হয় না, এই হয় না, সেই হয় না, তো কে সত্যি বলছে কে মিথ্যে বলছে যাচাই করার জন্য ইউটিউব, গুগল আর টেলিগ্রাম, জাস্ট সার্চ বারে যাও, টাইপ করো যেটা জানতে চাইছো, তার পেছনে একটা ইউপিএসসি লিখে দাও, ওই রিলেটেড ভিডিও হোক যা হোক, আমি নিজে অন্তত এভাবেই পড়াশোনা করেছি পুরোটা, একদম এই 3টে সোর্সের উপর রিলায়েবল হয়ে। তো এটা করে দেখো, আমার মনে হয় সবকিছুই এখন অ্যাকচুয়ালি অনলাইনে পাওয়া যায়, খুব একটা কিছু যে রাগঢাক হয়ে গেছে, বা এখন কপিরাইটেড মেটেরিয়ালও ফ্রিতেই পাওয়া যাচ্ছে, খুব একটা অসুবিধা হয় না। এগুলো অ্যাকচুয়ালি রিলায়েবল অর্গানাইজেশন বলতে পারো বা ওয়েবসাইট বলতে পারো, এদের উপর খুব একটা কপিরাইটের ইস্যুও হয় না। মোস্ট প্রবাবলি হয়তো এরা একটা ইনস্টিটিউটকে হয়তো একটা শেয়ার দেয়, ডেফিনেটলি শেয়ার দেয়, শেয়ার ছাড়া হয়তো কেন তাদেরকে কপিরাইট দেওয়া হবে না, নাহলে এই অর্গানাইজেশন বা এই ওয়েবসাইট গুলো কিভাবে চলছে। তো সেক্ষেত্রে সবই পাওয়া যায়, খুব একটা কিছু অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা বলো নেক্সট কি কোশ্চেন আছে। আচ্ছা দিদি, বলছিলাম যে তুমি যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়িয়েছো, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কি কোনো বই কিনতে হবে? আরিহান্তের একটা বই আছে দেখছিলাম, বইটা কি ভালো? আরিহান্তের, আচ্ছা এই বইটা কি নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা এটা হুম হুম হুম, আমি এই বইটা থেকেই পড়াই তোমাদের। এটা অ্যাকচুয়ালি ওল্ড ভার্সন, 2017-র এডিশন। তো তোমাদেরটা হয়তো কালার টালার এখন দেখতে একটু অন্যরকম হয়ে গেছে, হয়তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, নতুন ভার্সন বেরিয়েছে, আমি এই বইটাই ফলো করি। এই বইটারই তোমার যে এটাতে হিস্ট্রি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, সবই আছে, বাট এখানে যে জিওগ্রাফি সেকশনটা আর ইকোনমিক সেকশনটা এটাই অ্যাকচুয়ালি জিওগ্রাফির জন্য লাগে। তো এই বইটা কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একবার দুবার রিডিং পড়ার জন্য। আমি যে নোটটা দেবো এই বইটা থেকেই নোটটা দেবো, ঠিক আছে, তো বই দুবার রিডিং পড়ে নোট থেকে রিভাইজ করে নিও। আর এই বইটাতে যেহেতু আমার একটু পুরনো বই, তো এর সাথে একটু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডেটা অ্যাড করতে হবে, কারণ এটা তোমার মানে ওল্ড হয়ে গেছে আর কি, ডেটাগুলোর সাথে মিলবে না, ডেটাগুলো অনেক পুরনো। তো বেসিক কনসেপ্টের জায়গায় এই বইটা সব বইয়েই সেমই থাকবে, তোমাদেরও যা আছে আমারও তাই রয়েছে। তো সেক্ষেত্রে এই বইটা কিনে নিতে পারো, কারণ এই বইটা শুধু জিওগ্রাফি বলে নয়, এই বইটা মোটামুটি ডাব্লিউবিসিএস ইন্টারভিউ বলো, ইউপিএসসি ইন্টারভিউ বলো, সেখানেও হেল্প করবে। কারণ হচ্ছে ইন্টারভিউয়ে তোমার স্টেট সম্পর্কে প্রচুর কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের ইতিহাস জানা, জিওগ্রাফি জানা, ইকোনমি জানা, পলিটি জানা, এটা খুব স্বাভাবিক এবং এটাই ন্যাচারাল, জানবে এটাই স্বাভাবিক। তো অবশ্যই কিনতে পারো এই বইটা, অবশ্যই ডাব্লিউবিসিএস বলো, ইউপিএসসির ইন্টারভিউ বলো, দুটোর জন্য খুব হেল্পফুল একটা বই। আর এই একটাই বই আছে যেটা এরকম মানে এই ইসের আর কি, নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, আদারওয়াইজ সেভাবে খুব একটা রিলায়েবল ভালো বই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড নেই, এই বইটাই সবচেয়ে বেশি চলে। তো কিনে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আরে তুই, বলছিলাম যে আমি ধরো বিসিএসটাও তো দেবো ইউপিএসসি এর সাথে সাথে, ঠিক আছে, তাহলে মানে দুটোকে একসঙ্গে আপাতত এখন যেগুলো পড়িয়েছো জিএস মানে স্ট্যাটিক বই থেকে এগুলো চলছে, এরপর ধরো যদি ফেব্রুয়ারি বা মার্চের দিকে নিশ্চয়ই বিসিএস প্রিলিম হবে, প্রিলিটা হবে, এবং তারপরে জুন মাসের দিকে ইউপিএসসি প্রিলি হবে, ঠিক আছে, তা সেক্ষেত্রে এইগুলোকে মানে কিভাবে ট্র্যাকিং করবো, মানে ওই সময়টার মধ্যে কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই রিলেটেড আমি একটা ভিডিও বানাবো, আমার মাথাতে রয়েছে। প্রিলিমসের মানে জানুয়ারি ফেব্রুয়ারি ডাব্লিউবিসিএস প্রিলিমস, আর তারপরে আগামী 4 মাস ইউপিএসসি প্রিলিমসের 6 মাসের একটা কি করে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এটা রিলেটেড আমার মাথায় আছে, আমি একটা ভিডিও বানাবো, ডিসাইড করেই রেখেছি। ওখানে আমি উইকলি টার্গেট সহ পুরোটা কমপ্লিট করাবো, মানে দিয়ে দেবো আর কি। তো এখন আমি জাস্ট একটা জেনারেলি বলে রাখছি, কারণ এখন এই মুহূর্তে তো আমার মাথায় উইকলি টার্গেট চলে আসবে না এই মুহূর্তেই আর কি। তো জাস্ট বলে রাখি, প্রথম যে 2 মাসটা থাকবে সেটাতে এমন এমন সাবজেক্ট পড়বে যে সাবজেক্টগুলো ইউপিএসসি প্রিলিমস ডাব্লিউবিসিএস প্রিলিমস দুটো জায়গাকেই কভার করছে। লাইক সেই সময় তুমি, বিসিএস মানেই ডাব্লিউবিসিএস,
ডাব্লুটা অনেকে বলে না, হ্যাঁ, বেঙ্গল সিভিল সার্ভিসও বলে বা বিসিএস ও বলে, তবে বিসিএস হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম, বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিসও হয়, মানে আমাদের আইএসটাকে বাংলাদেশে বিসিএস বলা হয়ে থাকে, ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটা হয় তো সেটাকে তাই বলে। তো আবার পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসকেও বিসিএস বলে, এটা আমিও জানি, এটা অনেকে কনফিউজড হয়ে যায়, তো আমরা ওটাকে ডাব্লিউবিসিএস কে বিসিএস ও বলে থাকি। তো সেক্ষেত্রে প্রথম 2 মাসে হিস্ট্রির ওপর খুব এমফাসাইজ রাখবে, বিকজ ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য হিস্ট্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, অ্যানশিয়েন্ট মিডিয়েভাল দুটো মিলে 50টা কোশ্চেন। তারপর জিওগ্রাফির ওপরে ইকোনমি, জিওগ্রাফি, তারপরে হচ্ছে তোমার জেনারেল সায়েন্স, তারপরে হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ, এইগুলোর ওপর এমফাসাইজটা যেন বেশি থাকে। পলিটি, ইকোনমি এগুলোর উপর আমি কেন বলছি, কারণ পলিটি ইকোনমি দুটো অনেক লেন্দি সাবজেক্ট, প্রচুর চ্যাপ্টার থাকে, পড়তে হয়, তার থেকে 25টা কোশ্চেন, মানে তোমার হচ্ছে ইনপুট আউটপুট রেশিওটা দেখবে, তুমি বেশি পড়ে কম কোশ্চেন পাচ্ছ, আর হিস্ট্রিতে তুমি কম পড়ে বেশি কোশ্চেন পাচ্ছ। তো যেখানটাতে কম পড়ে বেশি কোশ্চেন পাওয়া যায় সেটা ডাব্লিউবিসিএস প্রিলিমসের ওই 2 মাসে তোমার মেন টার্গেট হওয়া উচিত। 100-150 নাম্বার মতো টার্গেট রাখবে, এর সাথে তো প্লাস লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা অ্যাচিভার্স ইয়ার বুক রয়েছে সেখান থেকে কভার করছো। পলিটি ইকোনমি পড়তে বারণ করছি না, পড়বে, তুলনামূলকভাবে একটু কম এমফাসাইজ করবে, পলিটির ওপর এমফাসাইজ করতে পারো, কারণ পলিটি ইন্টারেস্টিং সাবজেক্ট, অনেকেরই ভালো লাগে পলিটি পড়তে, এবং ওটা মোটামুটি সোজা সাবজেক্টের মধ্যেই ধরা হয়। সিলেক্টিভ কিছু চ্যাপ্টার আমি বলে দেবো যে এই চ্যাপ্টার শুধু প্রিলিমসে আসে, শুধু সেই চ্যাপ্টারগুলোই রিভাইজ করতে থাকবে। আর ইকোনমি যাদের কঠিন লাগে তারা সেই মুহূর্তে দাঁড়িয়ে ইকোনমিটা স্কিপ করে যাবে। এবার যেই ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়ে গেল, ফেব্রুয়ারি হোক বা মার্চ মাস হোক, তারপরে যে সময়টা থাকবে 3 মাস বা 4 মাস যে সময়টা পাচ্ছ, সেই সময়টাতে, আর ম্যাথ রিজনিং কিন্তু জানুয়ারি থেকেই করছো, একদমই বন্ধ রেখো না ম্যাথ রিজনিংটাকে, সেই সময় কম্প্রিহেনশনটা করো না, সিস্যাটের যে কম্প্রিহেনশন সেটা করো না, রাদার অবজেক্টিভ ইংলিশটাকে করো। অবজেক্টিভ ইংলিশও কিন্তু সিস্যাটকে প্রচুর হেল্প করে। কেন বলি, অবজেক্টিভ ইংলিশে আমরা ভোকাবুলারিটাকে বাড়াই, স্টক অফ ওয়ার্ড আমাদের বাড়ে। এবার যেই মুহূর্তে তোমার স্টক অফ ওয়ার্ড বাড়বে, ভোকাবুলারি বাড়বে, তুমি কম্প্রিহেনশনে একটা যখন বড় লেন্দি প্যাসেজ থাকে, পড়ে তো মানেটা বুঝতে হবে রে বাবা, তো লেন্দি প্যাসেজের মানেই যদি আমি না বুঝি, পড়ে যদি মানেই না বুঝি, তাহলে আমি কি করে কম্প্রিহেনশন করবো, তাই না? তো কম্প্রিহেনশন করতে গেলেও প্রত্যেকটা জিনিসের আমাদের অবজেক্টিভ ইংলিশকেও স্ট্রং করা উচিত, অবজেক্টিভ ইংলিশ স্ট্রং না থাকলে কিন্তু কম্প্রিহেনশনও পারা যায় না। তো প্রথম 2 মাসে ফোকাসগুলো এই জায়গাটাতে থাকবে, যেই প্রিলিমসটা হয়ে গেল ডাব্লিউবিসিএস এর, তখন কম্প্রিহেনশন করতে শুরু করো, অ্যাডভান্স সিস্যাটের মক টেস্ট দিতে শুরু করো। প্রথম দিকটাতে সিস্যাট করবে, শেষের দিকে রাখবে না, শেষের দিকে রাখলে হ্যাপাজার্ড হয়ে যাবে, করা হবে না, নেগলেক্ট করবে, প্রথম দিকটাতে তুলে নাও, তাতে কি হবে, একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি একটা পেপার তো বাবা রেডি করে ফেললাম, আমি নিজেই এগুলো করবো ভেবে রেখেছি। তো সেই কারণে তোমাদের জন্য বলছি আর কি কথাগুলো। তো এরপর কি করবে, এর সাথে সাথে যে সাবজেক্টগুলো তুমি লেফট করেছিলে, যেগুলো তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউয়ে মারাত্মক ইম্পর্টেন্ট, যেমন ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পিটি 365, লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পিটি 365 থেকে সে যে লেফট করে এসেছিলে যে টপিকগুলোকে, সেই টপিকগুলো বা পলিটির যে অ্যাডভান্স চ্যাপ্টার যেগুলো ডাব্লিউবিসিএস প্রিলিমসে আসে না, সেই চ্যাপ্টারগুলো, সেগুলোর উপর বারবার এমফাসাইজ করো, সেগুলোকে পড়তে থাকো। এইবার বাকিগুলো কি পড়বে না? হ্যাঁ 100 বার পড়বে, হিস্ট্রি পড়বে, জিওগ্রাফি পড়বে, কারণ অলরেডি তখন তো একবার ভালো করে পড়েছিলে, খানিকটা হলেও রিভিশন আছে। আর বইগুলো তো আলাদা নয়, পুনাম দালাল দাইয়া, রাজীব আহির, জিওগ্রাফির এনসিইআরটি, এগুলো তো আমি তোমাদের মেন্সেও যা পড়াই, প্রিলিমসেও তাই পড়াই, তো সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা নয়। ওখানে যদি একবার ভালো করে রিভিশন করে রাখো, তো সেক্ষেত্রে তুমি বছরের শেষে এসে ভালোভাবে রিভিশন করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো যে টপিকগুলো লেফট করেছিল ওগুলো আগে তৈরি করবে, করা হয়ে গেল, ব্যাস এবার একটু ঝাড়া হাত পা, আমার হাতে আর 15 দিন আছে, এই সময় আমি পুরোটাকে রিভাইজ করে যাব। লাস্ট 15 দিনে আর কিচ্ছু নয়, নতুন করে কোনো ব্রেনকে প্রেশার দেওয়া নয়, লাস্ট 15 দিনটা পুরো রিভিশন, যা পড়ে এসছি সব রিভিশন, সিস্যাট হোক ইয়ে হোক, তখন আমি কোনো মক টেস্টও দেবো না, কিচ্ছু করবো না। 15 দিন আগে প্রত্যেকে মক টেস্ট দেওয়া বন্ধ করে দেবে। লাস্ট 15 দিনে মক টেস্ট দিলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কেন বলি, তোমার মনে হতে পারে একটা মক টেস্টে তুমি হয়তো 90 পেলে, কোনোটাতে হয়তো 110 পেলে, কোনোটাতে হয়তো 70 পেলে, আপ ডাউন হয়, নাম্বার আপ ডাউন হওয়াটা এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার ধরো যেই তুমি পরীক্ষার 2 দিন আগে 4 দিন আগে তুমি মক টেস্ট দিতে বসলে, সেটা যাই হোক, ডাব্লিউবিসিএস হোক বা ইউপিএসসি হোক, সেই মুহূর্তে দেখা গেল ওই কোশ্চেনের পেপারটা সেটই হয়েছিল এমন ভাবে যাতে কঠিন কোশ্চেন আসে। এবার তুমি সেটাতে পেয়ে গেলে 60 বা 70, তোমার মন ভেঙে গেল, তোমার মনে হলো এ বাবা আমি তো আর পাস করবো না, আমি পরীক্ষা দিতেই যাবো না। তখন এরকম মনে হয় যে আমি তো এত কম নাম্বার পেয়েছি, আমার 120-তে পাস, আমি 70 পাচ্ছি, আমি কেন পরীক্ষা দিতে যাবো। বাট আদতেও হয়তো দেখা গেল এক্সাম হলে এত কোশ্চেন টাফ, মানে টাফ কোশ্চেন আসলোই না, তুমি দিব্যি হয়তো পাস করে যেতে পারতে, এমন কোশ্চেন আসলো। তো সেই কারণে 15 দিন আগে মক টেস্ট দেওয়া বন্ধ করে দিতে হয়। 15 দিন, লাস্ট 15 দিন শুধুমাত্র রিভিশনের জন্য থাকে। তো এটা আমি জাস্ট একটা জেনারেল ওভারভিউ বললাম, এর জন্য একটা সেপারেট আমি আলাদা ভিডিও করে দেবো 6 মাসের স্ট্র্যাটেজি রিলেটেড, ওটা হোল হার্টেডলি ফলো করবে,
তাহলে আমার মনে হয় ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, অসুবিধা হবে না। ঠিক আছে, যদি বেসিক্যালি কি বলতো, স্ট্র্যাটেজি বানিয়ে দিতে অনেকেই পারে, স্ট্র্যাটেজি বানানোটা খুব সহজ কাজ, অন্তত কে পারে পারে না আমি জানি না, বাট আমি স্ট্র্যাটেজি বানাতে খুব ভালো পারি। বাট স্ট্র্যাটেজি বানিয়ে সেটাকে এক্সিকিউট করা ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক। এক্সিকিউট করার সময় সবাই 5 দিন করে, 7 দিনের দিন ভুল হয়ে যায়, আবার 10 দিন করছে, আবার মাঝখানে 5 দিন জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বাড়িতে লোকজন আসছে, আবার মাঝখানে বন্ধ হয়ে যায়। এবং এটা প্রত্যেকটা মানে কমন ব্যাপার, প্রত্যেকটা অ্যাসপিরেন্টের লাইফে এটা হয়। আমরা 7 দিন পরে, 10 দিন পরে, আবার 3 দিন অসুস্থ থাকি, আবার 10 দিন অসুস্থ থাকি, বাড়িতে যাই, বাড়িতে লোক আসে, ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এই করে আমাদের পড়া একেবারে হয়ে যায়। মানে যেটা, যে উদ্যমটা নিয়ে শুরু করি, আবার নতুন করে স্ট্র্যাটেজি বানাই। একটা স্ট্র্যাটেজি দিয়ে শুরু করছিলাম, 6 মাসের হলো না, 4 মাসের স্ট্র্যাটেজিতে আসলাম, আবার একটা স্ট্র্যাটেজি বানাই 3 মাসের, আবার একটা বানাই 2 মাসের, আবার একটা বানাই 1 মাসের, 15 দিন আগে আবার একটা বানাই, বানিয়ে আলটিমেটলি আমি কিছুই করতে পারি না। এবং এটাও হয়, এটা বাস্তব খুব, এটা আমার সাথেও ঘটেছে, আমিও নিজে এরকম ভুলগুলো করেছি আগের অ্যাটেম্পটে, সেই কারণেই কথাটা বললাম। এবং এটা ইটস ভেরি ন্যাচারাল, এটা প্রত্যেকের সাথে হয়ে থাকে, কেউ স্বীকার পায়, কেউ করে না। আর কারোর কেউ কেউ প্রচন্ড এক্সেপশনাল হয়, ফার্স্ট অ্যাটেম্পটেই র্যাঙ্ক 1, ফার্স্ট অ্যাটেম্পটেই র্যাঙ্ক 2, তারা একদমই অন্যরকম। আমি এরকম লোকের সান্নিধ্যে কোনোদিনও যাইনি, আমি শুধু তাদেরকে ইউটিউবের টপার হিসাবেই দেখে এসেছি, তো এরকম লোকের সান্নিধ্যে আমি যাইনি, আমার চেনাশোনা কেউ নেইও এতটাই ব্রিলিয়েন্টলি যারা ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করেছে, সেভাবে আমি বলতেও পারবো না কাউকে। তো এই যে জিনিসটা বললাম, এটা সবার সাথে হয়, এক্সিকিউট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বানিয়ে দিলেই হবে না, করলেই হবে না, প্রত্যেক দিন সেটাকে মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট 80% দিন মেনটেন করতে হবে। 100 দিন করা সম্ভব হয় না, অন্তত 80টা দিনও যদি তুমি মেনটেন করতে পারো, মানে টোটাল 6 মাসের মধ্যে 180 দিন থাকে, তুমি যদি 150 দিনও ঠিকঠাকভাবে করতে পারো, 30টা দিনও যদি তুমি বাদ দাও, তাতেও তোমার অনেক চান্স থাকে পাস করার। ঠিক আছে, তো মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু ওয়েট করো, অনেকগুলো SMS এসছে, আমি একটু মেসেজগুলো চেক করে দেখি। শান্তনু লিখেছো, দিদি ইউপিএসসি 2022-এর প্রিলিমসের জন্য কি মে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে নাকি অক্টোবর? যেহেতু অক্টোবরে প্রিলিমস হলো এবার, মে থেকে, কারণ তোমাদের পরীক্ষা তো 5ই জুন, যেদিন তোমাদের এক্সাম হবে তার 12 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে লাগবে, মানে মিনিমাম 12 মাস, কেউ কেউ থাকে এর চেয়েও বেশি পড়ে, বাট আমি বলবো মিনিমাম 12 মাস। সঞ্চিতা লিখেছো, পূজাদি WBCS 2023-এর জন্য একটা হার্ডকোর স্ট্র্যাটেজি বলে দাও না গো, আমি ফাটিয়ে পড়বো। হ্যাঁ, অবশ্যই বানিয়ে দেবো, এটা আমি ইউটিউবে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি নভেম্বর মাসেই একটা ভিডিও এনে দেবো 2023-এর, আমার মাথায় আছে 2023-এর ইউপিএসসি, 2023-এর WBCS, এগুলো রিলেটেড আলাদা করে ইউটিউবে ভিডিওই চলে আসবে, একদম উইকলি টার্গেট শুদ্ধ। ঠিক আছে, তো উইকলি টার্গেট সহ চলে আসবে, ডোন্ট ওয়ারি, বানিয়ে দিচ্ছি, কারণ এগুলোতে এরকম হুট করে সাথে সাথে মুখে বলতে পারবো না, আমি একদম বানিয়ে ঠিকঠাকভাবে দিয়ে দেবো ভিডিও। আচ্ছা বলো, নেক্সট কোশ্চেন কি আছে? करंट अफेयर्स के लिए मतलब कैसे, करंट अफेयर के लिए क्या पढ़ना पड़ेगा? अच्छा, WBCS और यूपीएससी कौन सा? ओके, WBCS के लिए अगर तुम मंथली वाइज पढ़ना चाहती हो तो मैं बोलूँगी अचीवर्स मंथली, सॉरी वो तो बंगाली है, तुमको तो बंगाली पढ़ने में थोड़ा दिक्कत होगा, तो प्रतियोगिता दर्पण इंग्लिश वर्जन में मिलता है, या फिर जीके टुडे का जो PDF निकलता है ना मंथ में, वो डेली भी निकलते हैं और मंथ में भी एक कंपाइलेशन के साथ भी आता है, तो जीके टुडे का भी पढ़ सकती हो, या फिर प्रतियोगिता दर्पण मंथली वाइज, या फिर ईयर एंडिंग में वो लोग भी एक ईयर मंथली का ईयरली कंपाइलेशन आते, उसको आई थिंक प्रतियोगिता, आई हैव फॉरगॉटन द नेम, आई थिंक प्रतियोगिता समथिंग उसका नेम होता है, तो उसमें से भी एक PDF निकलता है, और वो भी फ्री ऑफ कॉस्ट ही होता है, टेलीग्राम जो चैनल होता है वहां पर अब तुमको फ्री में ही मिल जाएगा। ठीक है, तो ये इंग्लिश वर्जन में मिलता है, तो इसके लिए भी तुम करंट अफेयर्स वहां से कर सकते हो, या फिर मैं ईयर एंडिंग में जो अचीवर्स का जो ईयरली कंपाइलेशन होता है, तो उसमें से मैं अचीवर्स ईयरली की जो बंगाली कंपाइलेशन होता है, तो उसको मैं ट्रांसलेट करके इंग्लिश वर्जन में नोट डाल देती हूँ मेरे टेलीग्राम चैनल पे, वो मैंने 2021 में भी किया था जनवरी में, तो जब वो लोग ईयरली कंपाइलेशन को लाते हैं, तो उसमें से मैं स्टडी करके वो इंग्लिश वर्जन में ट्रांसलेट करके मैं देती हूँ, ऑलमोस्ट 50 to 670 पेजेस होता है, तो तुम उसमें से भी रिवाइज कर सकती हो, देयर आर लॉट ऑफ ऑप्शंस, यू कैन चूज एनी ऑफ देम। सो ईयरली, ओके, ईयरली पढ़ना चाहती हो तो वो बेस्ट ऑप्शन रहेगा, क्योंकि अभी तो मंथली पढ़ने का टाइम भी नहीं है, मंथली बहुत देर भी हो चुका है, तो ईयरली कंपाइलेशन इज बेस्ट। ठीक, ओके। पॉलिटी का वो फुल नोट्स कब आप अपलोड करेंगे, क्योंकि मुझे प्रिंट आउट करवाना था। ओके, पॉलिटी अभी तक फुल प्रिंट आउट अभी तक हुआ ही नहीं, क्योंकि मैं क्लास ले रही हूँ, तो उसके साथ मैं उसको प्रिंट दे रही हूँ, तो वो ऐसे ही
कर रहा है, तो उसके साथ मॉडर्न हिस्ट्री का भी नोट चल रहा है, तो इसलिए वो थोड़ा देर हो जाएगा। ऑलमोस्ट यू कैन से काली पूजा से पहले आ जाएगा। जब तक क्लास कंप्लीट हो जाएगा तब तक नोट भी कंप्लीट हो जाएगा, ठीक है। तो ऐसे ही हो जाएगा, क्योंकि मुझे फिर भी एक बार रिवीजन करना पड़ेगा, क्योंकि आर्ट एंड कल्चर नोट्स में भी कुछ प्रॉब्लम आया था, मिस्टेक्स आया था, और जो एंशिएंट मिडाइवल है उसमें भी थोड़ा प्रॉब्लम आया था। तो इसलिए मैं फिर से एक बार टोटल रिवीजन करूंगी, उसके बाद ही वो एक कंपाइलेशन का तरह से आएगा आगे। तो ऑलमोस्ट यू कैन से काली पूजा से पहले आ जाएगा। जब तक क्लास कंप्लीट होगा तब तक आ जाएगा। ओके ओके, আচ্ছা দাঁড়াও একটুখানি। আচ্ছা সঞ্জিতা দি তাড়াতাড়ি দাও। হ্যাঁ দেবো, ভিডিও করে দেবো, আমি ইউটিউবেই ভিডিও দিয়ে দেবো 2023-এর। আচ্ছা বলো, তারপর কার কি কোশ্চেন আছে? मैम मेरा एक और हाँ 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 बोलो बोलो। एक और बात बताना चाहती हूँ। एक्चुअली मैम मैं पहले डिसाइड की थी कि सिर्फ मैं WBCS के ही मैं तैयारी करूंगी और उसको ही दूंगी, पर आपके पास पढ़ने के बाद मुझे यूपीएससी भी करने का दिल कर रहा है। तो मैं सोच रही थी कि 2023 में मैं यूपीएससी ट्राई करूँ, और बट मैं 22 में WBCS देना चाहती हूँ, बट 23 में मैं यूपीएससी देने का सोच रही हूँ। आप इतनी अच्छी से पढ़ा रही हैं कि लग रहा है कि हाँ मतलब और अच्छी अगर मैं मेहनत करूँ तो शायद यूपीएससी भी कर सकती हूँ। हाँ कर सकती हो, क्यों क्यों। तो हाँ बोलो, हाँ बोलो। जाकिया साउंड नहीं आ रही है, फिर से बोलो एक बार। हाँ बोलो। एक्चुअली मैम मैं 2023 में यूपीएससी देने का सोच रही हूँ। आप मुझे थोड़ा मतलब बता देती, क्योंकि मेरा तो इंग्लिश मीडियम है, तो मैं किस तरह से मतलब तैयारी करूँ, और मेरा ऑप्शनल, और एक्चुअली मुझे यूपीएससी के बारे में कुछ भी नहीं पता है, सिलेबस मतलब डाउनलोड करना पड़ेगा उसका, यही सब। ओके तो अब अभी मत करना, क्योंकि सामने जो WBCS प्रीलिम्स है तो उसमें से तुम डिस्ट्रैक्ट हो सकती हो। WBCS प्रीलिम्स हो जाने के बाद ही करना, ठीक है। तो ये गलती मैंने 2018 में करी थी। डोंट डू दिस मिस्टेक्स, बिकॉज अभी प्रीलिम्स है, अभी सिर्फ प्रीलिम्स पे ही ध्यान दो। प्रीलिम्स हो जाने के बाद 2023 के लिए नोटिफिकेशन जब आएगा फरवरी में, तो तब 2022 का भी नोटिफिकेशन आ जाएगा। तो उस नोटिफिकेशन में तुम एक बार ठीक से चेक कर लेना सारी जो चीजें है। उसके बाद तुम जो मेरे यूपीएससी रिलेटेड वीडियोस है ऑलरेडी यूट्यूब चैनल पे, वो देखो। देखने के बाद तुम थोड़ा डिसाइड कर लेना, बट अभी नहीं। हाँ प्रीलिम्स हो जाने के बाद WBCS। हाँ 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 हाँ, जो करना है प्रीलिम्स के बाद ही करना। और जो जैसे मैं तुम लोगों को WBCS के लिए भी पढ़ाती हूँ, सेम वे से मैं यूपीएससी के लिए भी पढ़ाती हूँ। इसलिए तुमको इंटरेस्ट लगा, क्योंकि मैं यूपीएससी की तरह ही नोट बनाती हूँ, यूपीएससी के लिए ही मैं पढ़ाती हूँ, जैसे ही पढ़ाती हूँ, so that you can crack the WBCS mains. हाँ, so that you can crack the WBCS mains in a good marks. क्योंकि WBCS मेंस और यूपीएससी प्रीलिम्स का स्टैंडर्ड दिन ब दिन सेम होते जा रहा है, तो इसलिए यूपीएससी प्रीलिम्स और WBCS मेंस का स्टैंडर्ड जो पढ़ाई होता है ना, तो उसको भी सेम स्टैंडर्ड ही रखना पड़ेगा। तो इसलिए तुम अगर WBCS मेंस क्रैक कर सकती हो 2022 में, डेफिनेटली यू कैन क्रैक द यूपीएससी प्रीलिम्स इन 2023। सो डोंट वरी। प्रीलिम्स के बाद, WBCS प्रीलिम्स के बाद सिलेबस एनालिसिस करो, बुक लिस्ट तैयार करो, उसके बाद एनसीईआरटी से और स्टैंडर्ड बुक से स्टार्ट कर देना। क्योंकि जो कंटेंट होता है ना, जो स्टैंडर्ड बुक्स मैं तुम लोगों को WBCS के लिए पढ़ाती हूँ, वो सेम ही तो यूपीएससी के लिए भी पढ़ाती हूँ। तो सेम क्लासेस, सेम नोट्स ऑल्सो हेल्प इन यूपीएससी, ठीक है। तो सो डोंट वरी, जो करना है यूपीएससी WBCS प्रीलिम्स के बाद। ओके यस मैम, इसी वजह से, क्योंकि आप तो बोल रही थी कि तो ये बैच लास्ट है, उसके बाद आप कंटिन्यू नहीं करवाएंगी। नहीं ऐसा बात नहीं। नहीं ऐसा कोई बात नहीं। क्लास अगर स्टॉप भी हो जाता है, कोर्स अगर कंप्लीट भी हो जाता है, मेरे तुम अभी ना मैं बताती हूँ, पौलोमी बासु उज्जैनी दास जो लड़की है यहाँ पर, जो दीदी है, वो लोग मेरे 2020 बैच में पढ़ते थे। तो उन लोगों का कोर्स कंप्लीट हो चुका है बहुत दिनों से पहले, लेकिन वो लोग अभी भी मेरे सारे डाउट क्लियरिंग सेशन में अटेंड करते हैं। उन लोगों के लिए भी सेपरेट डाउट क्लियरिंग सेशन होता है। तो आज जो तुम लोग यहाँ पर जो लड़कियां और लड़के हैं, तो इसमें 4 बैचेस के स्टूडेंट है।
तो ऐसा कोई बात नहीं जो बैच कंप्लीट हो जाने के बाद सब कुछ डिटच हो जाएगा, ऐसा कोई बात नहीं। बैच कंप्लीट हो जाने के बाद भी मेरे से कांटेक्ट रहता है, मेरे से सारे बात तुम कह भी सकती हो, शेयर भी कर सकती हो, जो गाइडेंस मिलता है वो सेम ही रहता है। जब तक तुम जॉब नहीं पाती हो, जब तक तुम क्रैक नहीं करती हो WBCS या फिर UPSC, तब तक तुम कॉन्टैक्ट रख सकते हो, कोई प्रॉब्लम नहीं है उसमें। ओके मैम, जब आपका UPSC क्लियर हो जाएगा इंशाल्लाह, तो प्लीज आप हम लोग को याद रखिएगा। हाँ हाँ जरूर, ऐसा कोई बात नहीं। मेरा यूट्यूब चैनल, मेरा गाइडेंस वीडियो ऑल आर देयर, वो कभी भी नहीं स्टॉप मैं करने वाली हूँ, वो बिल्कुल ही कंटिन्यू रहेगा। ओके थैंक यू। আচ্ছা বলো, আর কারোর কোনো কোশ্চেন? দিদি বলছি ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা পড়ার পর ওই বিয়ে দেখছিলাম, MCQ দেখছিলাম, তো ওখানে একটা প্রশ্ন দিচ্ছে যে which statement best explain the concept of judicial review provided in the Indian Constitution। তো ওখানে ফার্স্ট অপশন দিয়েছে প্রসিডিওর বাই ল, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সেকেন্ড হচ্ছে ডিউ প্রসেস অফ ল, থার্ড হচ্ছে দেয়ার ইজ নো জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া, ফোর্থ হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তো থার্ড আর ফোর্থটা তো প্রথমেই হবে না, সেটা বোঝা যাচ্ছে। এবার ওখানে উত্তরটা আছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, একদমই তো, সেটা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু সেকেন্ড যেটা আছে ডিউ প্রসেস অফ ল, সেটা কেন হবে না সেটা বুঝতে পারছি। ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারে মানিকার কেসটাতে তো ডিউ প্রসেস অফ লটা বলা হয়েছে। না না হবে না, আমি বলছি কেন হবে না। 14 নাম্বার আর্টিকেল, 14 থেকে 18 নাম্বার যে আর্টিকেল রয়েছে ফান্ডামেন্টাল রাইটে, সেখানেই যাও, সেখানেই দেখতে পাবে ইন্ডিয়াতে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এটাই রয়েছে, ডিউ প্রসেস অফ ল আমেরিকান কনস্টিটিউশনে রয়েছে, ইন্ডিয়াতে নেই। দুটোর মধ্যে পার্থক্য আমি তোমাদের পড়াবার সময় বুঝিয়েওছিলাম, কোন ব্যাচে বুঝিয়েছি নাকি কোনো ব্যাচে বাদ দিয়েছি আমার এক্সাক্ট মনে থাকে না, কারণ একই জিনিস যেহেতু সব ব্যাচে পড়াই। রিসেন্টলি ওদের ব্যাচে তো বলেছি, আমার এটুকু স্পষ্ট মনে আছে। তো ডিউ প্রসেস অফ ল কথাটার মানে হচ্ছে লটা আগে থাকতেই ছিল, সেটার মাধ্যমে কাজটা হচ্ছে। বাট আমাদের ইন্ডিয়াতে তা নয়, আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা ল পার্লামেন্ট তৈরি করেছে, বা সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে হোক, বা কখনো পার্লামেন্টের মাধ্যমে হোক, বা কখনো এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে হোক, প্রত্যেকটা ল এস্টাবলিশড করা হয়েছে। ল এস্টাবলিশড, ডিউ প্রসেস অফ ল নয়, আমাদেরটা এস্টাবলিশড বাই দি ল। ল যেটা এস্টাবলিশড করে দিয়ে গেছে, আমাদের ল এর মধ্যে কি কি পড়ছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়ে, পার্লামেন্টের অ্যাক্ট পড়ছে, তার সাথে এক্সিকিউটিভ অ্যাকশন পড়ছে, এর মাধ্যমে আমাদের যে তোমার জুডিশিয়াল রিভিউটা থাকে সেটা চলে। জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে আইনের দ্বারস্থ হওয়ার যে অধিকার, জুডিশিয়ারি থেকে যে রিভিউ পাওয়ার অধিকারটা রয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তো সেটা তোমার আমাদের এখানে ইন্ডিয়াতে কিসের বেসিসে হয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় বলো বা পার্লামেন্টের অ্যাক্ট বলো, যেটা এস্টাবলিশড হয়েছে, যে লটা এস্টাবলিশড রয়েছে সেটার মাধ্যমে। ডিউ নয়, ডিউ প্রসেস অফ ল কথাটার মানে হচ্ছে অলরেডি আগে থাকতে ছিল, আর আমাদেরটা তৈরি করা হয়েছে। আমাদের ল গুলোকে তৈরি করা হয়, মানে যারা আইনটা, যারা হচ্ছে তোমার জুডিশিয়ারিটা দিচ্ছে, মানে যারা তোমার জাজমেন্ট দেবে, দে হিমসেলফ মেড দ্যাট ল, তারা নিজেরাই ল গুলোকে তৈরি করেছে। তো সেই কারণে বলাই আছে কনস্টিটিউশন, লক্ষ্মীকান্ত বইটাতে একদম স্বর্ণাক্ষরে বড় বড় করে লেখা রয়েছে, ইন্ডিয়াতে প্রসিডিওর এস্টাবলিশড বাই দি ল ইয়েতে মানা হয়ে থাকে, আর আমেরিকান কনস্টিটিউশনে ডিউ প্রসেস অফ ল মানা হয়। এটা তুমি জুডিশিয়াল রিভিউ চ্যাপ্টারটাতেও পাবে, মোস্ট প্রবাবলি 28 নাম্বার চ্যাপ্টার, 27 নাম্বার চ্যাপ্টার সেখানেও পাবে, আর হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট 14 থেকে 18 নাম্বার আর্টিকেল সেখানটাতেও পাবে। ঠিক আছে, এটা একদম চোখ বন্ধ করে তুমি নিঃসন্দেহে তুমি লিখতে পারো, ওটার এস্টাবলিশড বাই দি ল যেটা রয়েছে আর কি, সেটাই হবে। ঠিক আছে, আচ্ছা বলো নেক্সট কোশ্চেন। এখনই বললে না যে প্রসিডিওর ওই এস্টাবলিশ বাই ল ওটা 14 নম্বর আর্টিকেলে, তো তাহলে ওটা 21 নম্বর আর্টিকেল কেন লেখা আছে থার্ড চ্যাপ্টারে? 21 নাম্বারেও থাকে। 21 নাম্বারে থাকে কেন, রাইট টু লিভ উইথ ডিগনিটি যেটা রয়েছে, সম্মানের সাথে বাঁচা, তো সেটা একটা তোমার ইকুয়ালিটির মধ্যেই পড়ে। ঠিক আছে, তো ওটা 21 নাম্বারেও আছে, বাট ইকুয়ালিটি যেটা, রাইট টু ইকুয়ালিটি যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, সেটা 14 থেকে 18তেই থাকে। ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18তে, বাট এগুলো প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে। যদি তোমার ইকুয়ালিটি না থাকে তাহলে সম্মানের সাথে বাঁচা কি করে আসবে, তো 21-এর সাথেও তুমি সেটাকে লিঙ্ক আপ করতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট দেখো, রাইট টু ইকুয়ালিটি যে আমাদের আর্টিকেলটা, ফান্ডামেন্টাল রাইটটা, সেটা আমাদের 14 থেকে 18তেই রয়েছে, 21-এ নেই। ঠিক আছে, ঠিক আছে, 21-এ হচ্ছে রাইট টু লিভ উইথ ডিগনিটি, বা লাইফের যে তোমার সম্মানের সাথে বাঁচা, ভালো করে বাঁচা, সেটাতে রয়েছে আর কি, বা এডুকেশন রিলেটেড যেটা রয়েছে সেটা, লাইফ রিলেটেড যেটা। ঠিক আছে, তো ক্ষেত্রে ওটা তোমার ইকুয়ালিটি 14 থেকে 18তেই রয়েছে। আচ্ছা বলো, এরপর আর কি কোশ্চেন আছে? দিদি নো
বলেছিলে না, ভুলে গেছি, আবার বলে দাও। নো কনফিডেন্স মোশন মানে হচ্ছে তোমার যখন যে গভর্নমেন্ট সিস্টেমে রয়েছে রুল করছে সেই গভর্নমেন্টের এগেনস্টে যদি কোনো অপোজিশন পার্টি কোনো নো কনফিডেন্স মোশন লোকসভাতে পাশ করায়, নো কনফিডেন্স কথাটার মানে তোমার উপর আমি ভরসা রাখতে পারছি না। অ্যাজ ইফ যদি আমার স্টুডেন্টরা আজকে আমাকে বলে দিদি তোমার উপর আমাদের কোনো কনফিডেন্স নেই, তার মানে কি তোমরা আমাকে চাইছো না ডেফিনেটলি। যদি কেউ কাউকে বলে যে আমি তোমার উপর কনফিডেন্স রাখতে পারছি না, তার মানে কি আমি তোমাকে চাইছি না। আজকে অপোজিশন পার্টির লোকেরা যদি প্রাইম মিনিস্টারের এগেনস্টে বা কাউন্সিল অফ মিনিস্টারের এগেনস্টে লোকসভাতে নো কনফিডেন্স মোশন তোলে, তখন কি হয়, যদি সেটা পাস হয়, পাস না হলে ডিফারেন্ট ইস্যু, কারণ জেনারেলি খুব একটা পাস হয় না। কারণটা কি, কারণ হচ্ছে যখন ওঠে লোকসভাতে, আর এটা শুধুমাত্র লোকসভাতেই উঠতে পারে, রাজ্যসভায় ওঠে না, যখন ওঠে তখন স্পিকার ওটাকে চাইলে আটকে দিতে পারে। সে ঢুকতেই দিল না, অ্যাডমিটই করলো না, তারপর তো পাস হওয়া না হওয়া তো অনেক দূর কি বাত, স্পিকারের হাতে সেই ক্ষমতাটা থাকে, সে আটকে দিতে পারে, প্রিসাইডিং অফিসার যে থাকে। এবার জেনারেলি প্রিসাইডিং অফিসার বা স্পিকার রুলিং পার্টির থেকেই হয়ে থাকে, অপোজিশন পার্টি থেকে হয় না। তো স্বাভাবিকভাবে সে কি চাইবে, সে যে রুলিং পার্টি থেকে রয়েছে সেই পার্টি ভেঙে যাক, সেই নতুন করে ইলেকশন কন্ডাক্ট হোক। এবার বাই চান্স যদি ধরো সে অ্যাকসেপ্টও করে নেয়, ভ্যালিড যদি গ্রাউন্ড থাকে, সে যদি প্রেসারে অ্যাকসেপ্ট করে নেয় এবং তখন যদি ধরো পাস হয়ে যায় সেই বিলটা স্পেশাল মেজরিটির মাধ্যমে, তখন কি হবে, তাদেরকে গোটা মানে একদম গোটা যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে আর কি, সিওএম প্লাস প্রাইম মিনিস্টার দুজনকে কি করতে হবে, উঠে যেতে হবে, পজিশনটা ছেড়ে দিতে হবে, এবং তখন কি হবে, নতুন করে নিউলি ইলেকশন কন্ডাক্ট হবে, নতুন ইলেকশন কন্ডাক্ট হবে এবং সেখানে লোক আসবে। আর এটা হচ্ছে কনফিডেন্স, নো কনফিডেন্স মোশন কখন হয়, যখন তোমার গভর্নমেন্টকে উঠিয়ে দিতে হয়। আর এর সাথে সেন্সার মোশনের একটু পার্থক্য হয়। সেন্সার মোশনে রেজিগনেশন দিতে হয় না, সেন্সার কথাটার মানে হচ্ছে নিন্দা করা, ক্রিটিসাইজ করা। যদি গভর্নমেন্টের কোনো পলিসি খারাপ থাকে তাহলে সেন্সার মোশনের মাধ্যমে তাকে, গভর্নমেন্টের যে রুলিং গভর্নমেন্ট রয়েছে তাকে ক্রিটিসাইজ করা যায়, নিন্দা করা যায়, অপোজিশন পার্টি সেটা করতে পারে। বাট যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে কাউকে উঠে যেতে হয় না, ঠিক আছে। বাট যদি নো কনফিডেন্স মোশন পাস হয় তাহলে গোটা কাউন্সিল অফ মিনিস্টার প্লাস প্রাইম মিনিস্টার উভয়ই যে পজিশনটা ছেড়ে দেবে। বোঝা গেছে? তো এই হচ্ছে পার্থক্য আর নো কনফিডেন্স মোশনের কনসেপ্ট। এটা শুধুমাত্র লোকসভাতে হয় আর বিধানসভাতে হয়, আর কোথাও হয় না। যেখানে ডিরেক্ট ইলেকশন হবে শুধু সেখানেই হবে। কনফিডেন্স কখন হবে, যখন আমরা প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছি। আবার নো কনফিডেন্স কখন হবে, যখন তার উপর আমরা আর ভরসা রাখতে পারছি না, তাকে উঠে যেতে হবে। এটাই যা। আচ্ছা বলো নেক্সট কোশ্চেন। আর একটা খুব বাজে প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে বলছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি। কনস্টিটিউট অ্যাসেম্বলির তো চেয়ারম্যান না, প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ, আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে আম্বেদকর। তাহলে এখানে চেয়ারম্যান বলতে কোনটা দেবো? রাজেন্দ্র প্রসাদ ও অপশনে ছিল আর এও ছিল, আম্বেদকরও ছিল অপশনে। রাজেন্দ্র প্রসাদ, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট বলুক বা চেয়ারম্যান বলুক, প্রেসিডেন্টও যা চেয়ারম্যানও তাই অলমোস্ট সেমই থাকে। যে প্রিসাইড করে, যে যিনি মিটিংটাকে লিড করবে তাকেই প্রিসাইডিং অফিসার বলো, চেয়ারম্যান বলো, একই বলে থাকে। কিন্তু ড্রাফটিং কমিটি যদি মেনশন না থাকে তাহলে কখনো বি আর আম্বেদকর হবে না। ওখানে তো ড্রাফটিং কমিটি বলেইনি, ওখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলেছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়ারম্যান হোক প্রেসিডেন্ট হোক রাজেন্দ্র প্রসাদই হবে, ঠিক আছে। তো ওক্ষেত্রে তুমি কখনোই দেবে না। আর আরেকটা আছে, যদি তোমার ওটা লোকসভার পয়েন্ট অফ ভিউ থেকে হয় তাহলে মানে যদি ওটা তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে অ্যাজ আ লোকসভা হিসেবে দেখে তাহলে জেবি ম্যাভেলাঙ্কারও হতে পারে। অপশনে কি জেবি ম্যাভেলাঙ্কার ছিল? উনি লোকসভার প্রথম, আচ্ছা তাহলে হবে না, কারণ লোকসভার প্রথম স্পিকার জেবি ম্যাভেলাঙ্কার। অ্যাকচুয়ালি সেই সময় লোকসভা জিনিসটা এভাবে তৈরি হয়নি, তখন অ্যাকচুয়ালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দুটো পার্ট থাকতো, একটা এক্সিকিউটিভ কাজ সামলাতো, একটা লেজিসলেটিভ কাজ সামলাতো। এক্সিকিউটিভ কাজ সামলাতো হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আর তোমার লেজিসলেটিভ কাজটা সামলাতো জেবি ম্যাভেলাঙ্কার। তো যদি অপশনে না থাকে তাহলে ডেফিনেটলি সেটা রাজেন্দ্র প্রসাদই হবে। আর ড্রাফটিং কমিটি থাকলে তবেই একমাত্র বি আর আম্বেদকর হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। আচ্ছা বলো তারপরে কার কি কোশ্চেন আছে। হ্যাঁ বলো। দিদি বলছিলাম কি যে আমাদের তো এখন জিওগ্রাফি ক্লাসটা চলছে, তো জিওগ্রাফি শেষে তুমি তো বলেছিলে আমাদের ইকোনমি শুরু করবে, তো ইকোনমি ক্লাসটা গুগল মিটে করলে একটু ভালো হয়, কারণ যখন যেটা বুঝতে পারবো না সাথে সাথে জিজ্ঞাসা করে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার যদি অসুবিধা না হয় আমার কোনো অসুবিধা নেই। এমনি জেনারেলি তোমাদের তো গুগল মিটেই ক্লাস হতো, শুধু জিওগ্রাফিটাই হয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদের যদি অসুবিধা না থাকে আমি গুগল মিটেই নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই যদি বলো আমি গুগল মিটে নিয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ আর একটা জিনিস, সেক্ষেত্রে গুগল মিটে হলে দাঁড়াও,
সবাইকে কিন্তু টাইমে জয়েন হয়ে যেতে হবে। কারণটা আমি একটু বলি, কারণ হচ্ছে এখন বোর্ডটা দেয়ালে চলে এসছে। আগে যেমন বোর্ডটা টেবিলে রেখে করাতাম, পরে কেউ জয়েন করতে চাইলেও আমি খেয়াল করতাম এবং আমি তাকে জয়েন করিয়ে দিতে পারতাম, অসুবিধা হতো না। বাট এখন যেহেতু ট্রাইপডে ফোনটা অনেকটা দূরে সেট করা থাকে আর আমি ওখানে দাঁড়িয়ে পড়াই, তো আসলে আমি হয়তো সাউন্ডটা শুনতে পাবো না বা টের পাবো না, এই একটা প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে সবাইকে টাইমের মধ্যে জয়েন হয়ে যেতে হবে। পরে জয়েন হতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, হয়তো আমি টেরও পেলাম না, সে জয়েনই হতে পারলো না। এই একটা প্রবলেম হতে পারে গুগল মিটের, কারণ এখন যেহেতু বোর্ডটা নিচে নেই, আগে বোর্ডটা তো টেবিলের ওপর থাকতো, এখন বোর্ডটা যেহেতু দেয়ালে হয়ে গেছে, এই একটা অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা বলো যে হ্যাঁ একদম টাইমের মধ্যে ফিক্স টাইমে সবাই জয়েন করে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। কালী পুজোর পর থেকে তোমাদের ইকোনমি স্টার্ট হয়ে যাচ্ছে। এর কালী পুজোর পরে যে শনি রোববারটা পড়ছে, শনি রোববারের আগেই পড়বে, মানে শনি রোববার না, তার আগে সোমবার টোমবার নাগাদ থেকে হয়তো স্টার্ট করে দেবো, কারণ কালী পুজোর পড়েছেই বোধহয় একটা শনিবারের মধ্যে পড়েছে, ভাইফোঁটাই বোধহয় শনিবার না সামথিং এরকম পড়েছে। তো সেক্ষেত্রে রবিবার থেকে বা সোমবার থেকে যে ক্লাসটা স্টার্ট হবে সেটাতে তোমাদের ইকোনমি হবে। তোমরা দেখো গ্রুপে ডিসকাস করো, যার যেটাতে সুবিধা হয় মেনলি আর কি বেশি, সেটা আমায় জানিও, চেষ্টা করবো আমি সেভাবেই করাবার। ঠিক আছে, তোমাদের অসুবিধা না থাকলে যদি টাইমের মধ্যে সবাই জয়েন হয়ে যাও তাহলে অসুবিধা নেই। আমি 10 মিনিট আগে লিঙ্ক পাঠিয়ে দেবো, তার মধ্যে জয়েন করে থাকবে যে এই টাইম থেকে আমি ক্লাস স্টার্ট করে দিলাম। না হলে একটা টের পাওয়ার একটা প্রবলেম আর কি আর রয়েছে এখানটাতে, কারণ এখানটাতে আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় করে রাখি, তো মানে দেখতে পাবো না আর কি তাহলে, কারণ মুখটা এদিক ঘোরানো থাকে, আমার দিকটাতে ব্যাকটা থাকবে সেই কারণে। ঠিক আছে, আচ্ছা বলো নেক্সট কি কোশ্চেন আছে। দিদি বলছি প্রসিডিওরাল অ্যামেন্ডমেন্টে ওখানে যে 7 নম্বর পয়েন্টটা ছিল, ওখানে বলা আছে প্রেসিডেন্ট মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল নাইদার উইথহোল্ড আর নর রিটার্ন। তার মানে দুটো হাউসই পাস হয়ে গেলে প্রেসিডেন্টকে পাস করে দিতেই হবে, মানে সে কোনোভাবে রিফিউজ করতে পারবে না। আচ্ছা, তার আগের কি কি পয়েন্ট আছে সেটা না বললে আমি বুঝতে পারবো না, কারণ হচ্ছে ওটা কি ফার্স্ট ইনস্ট্যান্সে না সেকেন্ড ইনস্ট্যান্সে। এবার এটা একটু ডিফারেন্ট হয়। প্রেসিডেন্টের কাছে যখন প্রথমবার যায় তখন একরকম প্রেসিডেন্টের একটা ক্ষমতা থাকে, যখন সেকেন্ড টাইম যায় তখন প্রেসিডেন্টের ক্ষমতা কমে যায়। প্রথমবার অনেক সময় প্রেসিডেন্ট রিফিউজ করে পাঠিয়ে দেয় বা রিজেক্ট করে দেয়, বাট তারপরে হয়তো যখন সেকেন্ড টাইম আবার যায় তখন প্রেসিডেন্ট আর সেটা করতে পারে না। এবার তুমি যে লাইনটা বলছো সেটা ফার্স্ট ইনস্ট্যান্স না সেকেন্ড ইনস্ট্যান্স, কোনটা রয়েছে? সেকেন্ডে, মানে প্রথমে প্রেসিডেন্টের কাছে যাবে না, আগে হাউস দিয়ে পাস করানো হওয়ার পর যখন প্রেসিডেন্টের কাছে যাবে। আচ্ছা, ওখানে তুমি 7 নাম্বার পয়েন্ট বলছো, তো তার আগে 6টা পয়েন্টে কি আছে? 6টা পয়েন্ট আমাকে একটু ব্রিফলি তাড়াতাড়ি বলে ফেলো দেখি। প্রথমটা তো একটা Either by the president or by the private member and does not credit the prior permission to the president. আচ্ছা, 3 নম্বর হচ্ছে the bill must be passed in each house by special majority. Each house must pass the bill separately. No provision for জয়েন্ট সিটিং। পুরো বলতে হবে না, তুমি জাস্ট ফার্স্ট লাইনটা বলে দাও, আমি বুঝতে পারছি। ফার্স্ট লাইন বলো তাহলেই হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে the federal provision of the constitution must also be ratified by the state, হ্যাঁ। তারপরে হচ্ছে passed after duly passed by the both houses of the parliament and ratified by the state legislature, the bill is presented to the president for assent. তারপরে ওইটা the president must give assent to the bill. আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। ও আচ্ছা, তুমি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের কথা বলছো তো, সিএ যেটাকে বলে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি ভাবছি যদি যে কোনো বিল হয়, যে কোনো বিলের সময় সেটা হয় না। অর্ডিনারি বিলের ক্ষেত্রে যেমন প্রেসিডেন্টের একটা তোমার রাইট থাকে, সে চাইলে রিফিউজ করতে পারে, রিজেক্ট করতে পারে, উইথহোল্ড করতে পারে। বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যখন হয় তখন হচ্ছে প্রেসিডেন্টকে অবশ্যই সই করতে হয়। ঠিক আছে, মানি বিলের সময় রিফিউজ করতে পারে না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের সময় রিফিউজ করতে পারে না। মানি বিলে জয়েন্ট সিটিং হয় না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে জয়েন্ট সিটিং হয় না। এই দুটো ইজ সবসময় স্পেশাল। বাট অর্ডিনারি বিল বা ফিনান্সিয়াল বিল এগুলোর সময় প্রেসিডেন্টের একটা আলাদা ভ্যালু থাকে, প্রেসিডেন্ট চাইলে প্রথমে সেটাকে করে রাখতে পারে, ঠিক আছে, রিফিউজ করে দিতে পারে। আর হচ্ছে তোমার ওটাকে নাম কি বলে, বাট সেকেন্ড ইনস্ট্যান্সে পারে না। যখন আবার লোকসভা রাজ্যসভা পাস করিয়ে পাঠায় তখন প্রেসিডেন্ট হ্যাজ টু গিভ হিজ অ্যাসেন্ট, তখন আর প্রেসিডেন্ট সেটা চাইলে আটকে দিতে পারে না, কারণ সেকেন্ড টাইমেও যদি তারা আবার পাস করিয়ে পাঠায় তখন প্রেসিডেন্টকে আবার পাস করিয়ে দিতে হয় এবং সেটা করতে সে বাধ্য। তো আলটিমেটলি বলতে গেলে সেই লোকসভা রাজ্যসভার হাতেই ক্ষমতাটা বেশি, বা রাজ্যসভা কেন, লোকসভার হাতেই সবচেয়ে বেশি ক্ষমতা। ঠিক আছে, তো একদম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিছুই পারে না করতে। প্রথমবার গেলে বলো বা দ্বিতীয়বার গেলে বলো, তাকে সই করেই দিতে হয়। আর সে জেনারেলি খুব একটা আটকায়ও না। ঠিক আছে, জেনারেলি খুব একটা আটকায় না, মানে আটকাবার প্রশ্ন বা খুব একটা আসেও না, এটাই যা আর কি। আচ্ছা বলো।
তারপর কি কোশ্চেন আছে? আচ্ছা, সবার মোটামুটি কোশ্চেন কমপ্লিট তো? কোনো রকম আর ডাউট নেই তো মনে? যার যা জিজ্ঞাসা করার ছিল সব করা হয়েছে? বলো বলো। কোন কথাটা একবার একটু বলো। কোন লাইনটা, একবার লাইন কনস্ট্রাকশনটা একটু বলো আমাকে। এটা আছে হচ্ছে ওই পার্লামেন্টারি লেজিসলেশন ইন দ্য স্টেট অফ ফিল্ডে ডিউরিং আ ন্যাশনাল এমার্জেন্সি লাইনে লাস্ট লাইনেই আছে হিয়ার অলসো দ্য পাওয়ার অফ দ্য স্টেট লেজিসলেচার টু মেক ল অন দ্য সেম ম্যাটার ইজ নট রেস্ট্রিক্টেড বাট ইন কেস অফ রিপাগনেন্সি বিটুইন দ্য স্টেট ল অ্যান্ড দ্য পার্লামেন্টারি ল দ্য ল্যাটার ইজ টু প্রিভেল। কনফ্লিক্ট, রিপাগনেন্সি মানে কনফ্লিক্ট, এটার মানে কিন্তু আমি জানতাম না। এটা আমি ট্রিকটা তোমাদের শিখিয়ে দিই, লাইনটা পড়ে সবসময় মানেটা আন্দাজ করতে হয়। আমি রিপাগনেন্সি মানে সত্যিই জানতাম না, মানে আমার এক্সাক্ট মুখস্থ ছিল না। বাট যদি স্টেট ল এবং সেন্ট্রাল ল এর মধ্যে কখনো ঝামেলা ক্রিয়েট হয় বা কনফ্লিক্ট ক্রিয়েট হয়, তাহলে স্টেট সেন্টারের লটাই প্রিভেল হবে, সেন্টারের লটাই থাকবে, স্টেটের লটা থাকবে না। তো অনেক সময় আমরা এক্সাক্ট ওয়ার্ডের মানেটা নাও জানতে পারি, বাট আমরা লাইনটার থেকে বুঝে নিতে হবে, সেন্সটা বুঝে নিতে হবে যে ওটা কি সেন্সে ব্যবহার হয়েছে। আমি টু বি অনেস্ট আমি মানেটা জানতাম না, বাট লাইনটা শুনে আমি বুঝতে পারলাম যে ওটা কনফ্লিক্ট হবে। দুটো স্টেটের মধ্যে যদি কখনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সেন্টারের কথাই থাকবে, স্টেটের কথাটা থাকবে না, এটাই বললো। বুঝেছো? ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সঞ্চিতা লিখেছো পূজাদি কবে দেবে? হ্যাঁ দিয়ে দেবো। আজকে কি বার? 2-3টে ভিডিও শুট করা রয়েছে। আজকে বোধহয় শুক্রবার, তাই তো? শনি রবিবারের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, রবিবার দিয়ে দেবো যাতে সোমবার থেকে চালু করতে পারো। সোমবার বোধহয় 1 নভেম্বর পড়ছে মোস্ট প্রবাবলি, যতদূর সম্ভব। তো ঠিক আছে, আমি রবিবারেই দিয়ে দেবো, তাতে সোমবার থেকে চালু করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না, এতে থ্যাংক ইউ এর কি আছে? আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, তাহলে আজকে সেশনটা কমপ্লিট করি। সবার যা কোশ্চেন ছিল সব জিজ্ঞেস করা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা মানে সেশনটা এখানেই শেষ করলাম। যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে জিজ্ঞেস করে নেবে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, টাটা সবাইকে। হ্যাঁ হ্যাঁ, টাটা, গুড নাইট। বাই। হ্যাঁ বাই।